ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বলো শান্তি, বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি পুড়ে হোক ছাই। আজ 22শে শ্রাবণ, তাই রবীন্দ্রনাথের শব্দগুলো দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। কিন্তু আপনারা বলুন, গোটা পৃথিবীতে এমন কোন পরিবার কি আছে যারা বিন্দু মাত্র শান্তি পাবে যদি দেখে প্রিয়জনের নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে গেছে আগেই, আর তার বদলে হাসপাতাল কর্তৃপক্ষ অন্য কারো দেহ তাদের হাতে তুলে দিচ্ছে? অবিশ্বাস্য মনে হলেও এই ধরনের ঘটনা ঘটেছে কলকাতার বিআর সিং হাসপাতালে। আমরা দেখাবো সেই ঘটনা। এবং পাশাপাশি বাগুইহাটিতে একজন কোভিড আক্রান্ত সহনাগরিকের দেহ বাড়িতে মৃত্যুর পর পড়ে রইল 18.5 ঘন্টা। তার পাশাপাশি আমরা আলোচনা করব সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু নিয়ে। এবং আজকে এই অনুষ্ঠান যখন শুরু করছি, প্রায় 7 ঘন্টা টানা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জেরা করছে ইডি। কিন্তু এই অনুষ্ঠানে আমরা সেই প্রশ্নগুলো তুলব যে প্রশ্নগুলো বিস্ময়করভাবে অন্য কোনো সংবাদ মাধ্যমে উঠে আসছে না। যে এই তদন্তের সঙ্গে কি পরতে পরতে জড়িয়ে নেই রাজনীতি? কেন্দ্র বনাম রাজ্যের রাজনীতি, শাসক বনাম বিরোধীর রাজনীতি। আসলে তদন্তের নামে আমাদের সামনে যে নাটকটা অভিনীত হচ্ছে, তার পেছনে কি আসল কারণ রাজনীতি? এই অনুষ্ঠানেই সেই প্রশ্নের জবাব খুঁজবো আমরা। তবে এই অনুষ্ঠান শুরু করব অবশ্যই কোভিড প্রসঙ্গ এবং বাগুইহাটি সেই মর্মান্তিক ঘটনা দেখিয়ে। দেখুন, ডেথ সার্টিফিকেট পেতে পেরিয়ে গেল রাত, তার উপর সববাহী গাড়ি আসতে দেরি। 18.5 ঘন্টা বাড়িতেই পড়ে থাকলো করোনা আক্রান্তের মৃতদেহ। আমার স্ট্রিট গৌরীবাড়ি বেখালার পুনরাবৃত্তি এবার বাগুইহাটি থানার সমরপল্লীতে। করোনায় আক্রান্ত হয়েছিলেন 72 বছরের উষারানী মণ্ডল। পরিবার সূত্রে দাবি, কোনো হাসপাতাল নার্সিংহোমে বেড না মেলায় বাড়িতে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় বাড়িতেই মৃত্যু হয় বৃদ্ধার। স্থানীয় কাউন্সিলর অসুস্থ থাকায় পাশের ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন মৃতের ছেলে। কিন্তু অভিযোগ, ডেথ সার্টিফিকেট দিতে রাজি হননি কোনো চিকিৎসক। রাত গড়িয়ে সকাল, বাড়িতেই পড়ে থাকে করোনা আক্রান্তের মৃতদেহ। সবাইকে জানিয়েছি, ডাক্তারও আমাদের সঙ্গে কোনো কোঅপারেট করি। যে ডাক্তার দেখেছে আমার মাকে, সে ডাক্তার ডেথ সার্টিফিকেটও দিতে চাইছে না। আজকে বিনা চিকিৎসায় মারা গেল। সন্ধ্যে থেকে এই পর্যন্ত কোনো কিছু হয়নি। এইভাবেই দাঁড়িয়েছি, লাশ এইভাবে পড়ে আছে। খবর চায় বিধাননগরের মেয়রের কাছেও, কিন্তু তারপরও ডেথ সার্টিফিকেট জোগাড় করতে কালঘাম ছুটে যায়। সকাল 9টা নাগাদ মৃতের বাড়িতে পৌঁছয় বাগুইহাটি থানার পুলিশ। সূত্রের খবর, মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় প্রশাসন। এরপর স্বাস্থ্য দপ্তরের তরফে সববাহী গাড়ি পাঠানো হয়। তখন বাজে বেলা 12:30, অর্থাৎ দীর্ঘ 18.5 ঘন্টা পর করোনা আক্রান্ত রোগীকে নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য। পুরো 10-15 ঘন্টা হয়ে গেল, এখনো লাশটা নিয়ে যাচ্ছে না। তাহলে এইভাবে হয়? তাহলে আমাদের তো ভয় লাগছে। কালকের থেকে দেখছি পড়েই আছে। অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্স ঘুরে চলে গেল, কি ব্যাপার বুঝতে পারছি না। করোনা সংকটের মধ্যে দেহ পড়ে থাকা কিংবা অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগ ঘুরি ঘুরি উঠছে। আবার অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও কখনো 6 কিলোমিটার যেতে 9,000 টাকা দাবি, তো কখনো দাবি মতো ভাড়া দিতে না পারায় করোনা আক্রান্তকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়ার মতো অভিযোগও উঠছে। অ্যাম্বুলেন্স নিয়ে এরকম নানা অভিযোগের কথা মানছে রাজ্য সরকার। যে কেসগুলো ডেথ হচ্ছে, তার জন্য প্রত্যেকটা ডেথকেই আমরা এক্সামিন করছি। প্রায় 70% কেস ডিলেড রিচিং দ্য হসপিটাল, মানে হসপিটাল দেরি করে পৌঁছেছে বলে এই ডেথ হচ্ছে। ওরা যদি সময় মতন চলে আসতেন। এখন মানুষের ধারণা রয়েছে কি আমার এখনো 88, 89, 87 রয়েছে অক্সিজেন স্যাচুরেশন, যে হারে কমছে তাতে 3 দিন আর মনে হচ্ছে লাগবে আরো কমতে, কিন্তু দেখা গেল 3 ঘন্টায় ওটা 70 এসে গেল, তখন আর কোনো স্কোপ থাকে না বাঁচানো। সরকার দাবি করছে 03340902929 এবং 180031344422 এই টোল ফ্রি নাম্বারে ফোন করলেই অ্যাম্বুলেন্স পরিষেবা মিলবে। কিন্তু সব ক্ষেত্রে কি মিলছে? সমস্যার কথা মেনে নিচ্ছে 102 অ্যাম্বুলেন্সের চালক থেকে কর্তৃপক্ষ। গাড়ির সংখ্যা তো বাড়াতে হবে, অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে, পাইলট বাড়াতে হবে এবং গাড়ির কাজকর্মগুলো করিয়ে রাখতে হবে। অনেক সময় অনেক গাড়ি রাস্তায় ঘাটে পড়ে থাকছে, খারাপ রয়েছে। প্যান্ডেমিকের আগে একটা সিচুয়েশন আলাদা ছিল। সরকার এটাও সিদ্ধান্ত নিয়েছে কি উই অ্যাড অ্যাম্বুলেন্স, আর এখানেও ওয়েস্ট বেঙ্গলও আমরা সরকার আমাদেরকে অ্যাম্বুলেন্স বলেছে অ্যাড করার জন্য। আর শিগগিরই আমরা প্রায় উইদিন 1 month উই শুড বি এবল টু অ্যাড মোর অ্যাম্বুলেন্সেস টু কলকাতা শহর। 200টা অ্যাম্বুলেন্স অ্যাড হবে। তাতে কলকাতাতে আমরা চেষ্টা করবো আরো 50 অ্যাম্বুলেন্সেস অ্যাড করার।
সো পোস্ট প্যান্ডেমিক যখন আছে আমরা 50% ভেহিকেল অ্যাজ পার ডাইরেকশন আমরা মুভ করি কোভিড। এখন 50% প্রায় 400 গাড়ি আছে মা ও শিশুদের। সরকারি সূত্রে খবর, কলকাতা 102 অ্যাম্বুলেন্স চলছে 90টি, সারা রাজ্যে এই সংস্থার অ্যাম্বুলেন্স চলছে 440টি, আর কলকাতায় পুরসভার অ্যাম্বুলেন্স চলছে 30টি। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, প্রায় 10 কোটির রাজ্যে কি করোনার মতো সংকট মোকাবিলায় এই সংখ্যক অ্যাম্বুলেন্স আদৌ যথেষ্ট? জয়ন্ত পাল, সঞ্চয়ন মিত্র, আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। চেস ক্লক ফরম্যাটে আমার রাজনৈতিক অতিথিদের কাছে যাব। ওম প্রকাশ মিশ্র, জয়প্রকাশ মজুমদার, পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমে ওম প্রকাশ মিশ্র। ওম প্রকাশ, আপনি মানবেন যে বাগুইহাটি প্রথম নয়, এই অনুষ্ঠানেই দেখিয়েছি আমার স্ট্রিট, গৌরীবাড়ি, সোনারপুর, বেহালা, একটার পর একটা ঘটনা যেখানে বডি বাড়িতে পড়ে থাকছে এবং বাবার মৃতদেহ রাখার জন্য ছেলেকে ফ্রিজ কিনতে হচ্ছে। আমি বলছি এরপর হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, আলাদা করে বিদায়ী কাউন্সিলরদের প্রত্যেককে সতর্ক করেছে কর্পোরেশন, কিন্তু ছবিটা পাল্টাচ্ছে না, একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। আপনি মানবেন যে 18.5 ঘন্টা এই গরমে বাড়িতে দেহ পড়ে থাকলে সেটা শুধু যে সেই বাড়ির পরিবারের লোকজনের দুর্ভোগ বা তাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়ছে তা নয়, একেবারে আশেপাশের বাড়ি এলাকাতে সংক্রমণ ছড়াতে পারে। ওম প্রকাশ মিশ্র, আপনার সময় শুরু এখন, কেন থামানো যাচ্ছে না? আমি মনে করি যে এই সমস্ত বিষয়ে আরও বেশি মনোনিবেশ করবার প্রয়োজনীয়তা রয়েছে, সবার সাহায্য সহযোগিতার প্রয়োজন। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে আমাদের রাজ্যে বর্তমানে একটা সেন্সিবল আর সেন্সিটিভ, রেসপন্সিবল গভর্নমেন্ট আছে, প্রশাসন আছে। প্রশাসনের কাছে যখন খবর পৌঁছচ্ছে, সমন্বয় সাধনের মাধ্যম দিয়ে এইগুলি প্রত্যেকটা বিষয়ের আর কি যথাযথ সমাধান করার চেষ্টা হচ্ছে। অতি অবশ্যই বিলম্ব অনেক ক্ষেত্রে হয়েছে এবং তার যে কারণসমূহ সেটা কিন্তু আপনাদের প্রতিবেদনেই আপনি উল্লেখ করেছেন। দেখুন, আজকে সারা পৃথিবী জুড়ে যে অতিমারি, এটা কোনো বাউন্ডারি মানছে না, এটা কোনো বর্ডারে সীমাবদ্ধ নয়। আজকে সমস্ত রাষ্ট্র এবং সরকার তারা ব্যতিব্যস্ত রয়েছে। আমাদের দেশের সরকারও চেষ্টা করছে, বিভিন্ন রাজ্য সরকারগুলি চেষ্টা করছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে কোন রাজ্য সরকার বা কোন দেশের সরকার তারা কিভাবে এটাকে অ্যাপ্রোচ করছেন। আমি যেটা বললাম যে প্রতিদিন আমরা পশ্চিমবঙ্গে দেখছি যে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা আর প্রকাশের মাধ্যম দিয়ে, সরকারি ব্যবস্থার মাধ্যম দিয়ে আমাদের স্টেপ নেওয়া হচ্ছে। ডাক্তার বা জুনিয়র ডাক্তার, ইন্টার্নদের মাইনের ব্যাপারটা যেমন কি আছে, ইন্স্যুরেন্সের দিকটা রাজ্য সরকার সুনিশ্চিত করেছে। ল্যাবগুলি বিপুল পরিমাণ ল্যাব এখন হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আগস্টের মাঝামাঝি 25,000 টেস্টিং হবে, ইতিমধ্যে 25,000 টেস্টিং শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন 1,500 2,000 করে টেস্টিং বেড়েছে। চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের মোকাবিলার জন্য যে সেন্সিটিভ অ্যাপ্রোচ দরকার, যে রেসপন্সিবল অ্যাপ্রোচ দরকার, সেটা রাজ্য সরকার করবার চেষ্টা করছে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে লাগবে যে ধরনের সাহায্য সহযোগিতা কাম্য সেটা কিন্তু হয়নি। এখনো 1200 কোটি টাকা খরচ হয়েছে, যে একটা টাকাও কোভিডের জন্য ডাইরেক্টলি রাজ্য সরকার পায়নি। তা সত্ত্বেও আর কি এই সমস্ত প্রতিকূলতাকে জয় করবার চেষ্টা করছি। কম্পেয়ার করতে চাই না, কেন কি কম্পেয়ার করাটা ঠিক না। ধন্যবাদ ওম প্রকাশ মিশ্র। দুটো মূল বিষয়, একটা রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান গোনাচ্ছেন ওম প্রকাশ মিশ্র, পাশাপাশি কেন্দ্রের চূড়ান্ত অসহযোগিতা এবং অর্থ না দেয়া। আমি এই তর্ক এবং তার পাল্টা যুক্তিতে পরের বক্তার কাছে আসবো, কিন্তু তার আগে যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, করোনা নেগেটিভের মৃতদেহ করোনা পজিটিভ বলে সৎকার করে দেয়া হলো, আর করোনা পজিটিভের দেহ তুলে দেয়া হলো করোনা নেগেটিভ যে রোগিনী ভর্তি হয়েছিলেন তার আত্মীয়দের হাতে। কোনো গণ্ডগ্রামে না, আমাদের এই কলকাতা শহরের শিয়ালদার বিআর সিং হাসপাতালে। করোনা সংকটে এমনিতেই দিশেহারা সাধারণ মানুষ, এই প্রেক্ষাপটে করোনা আক্রান্তের মৃতদেহ বদলের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ঘটনাস্থল শিয়ালদার রেলের বিআর সিং হাসপাতাল। করোনা নেগেটিভের দেহ পজিটিভ ভেবে সৎকার করে দিল প্রশাসন, আর কোভিড আক্রান্তের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলো শেষকৃত্যের জন্য। আর এই নিয়েই শুরু চরম বিভ্রান্তি। কিডনি সমস্যা নিয়ে 1 আগস্ট শিয়ালদার বিআর সিং হাসপাতালে ভর্তি হন হাওড়ার বাসিন্দা 68 বছরের কল্পনা ভকত। কোভিড পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করা হয় 3রা আগস্ট। সেদিনই ওই মহিলার মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী কোভিড পরীক্ষার ফল না আসা পর্যন্ত মৃতদেহ হাসপাতালের মর্গেই রাখা ছিল। মৃতের পরিবারের দাবি, শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয় কল্পনা ভগতের কোভিড রিপোর্ট নেগেটিভ, তাদের মৃতদেহ নিয়ে যেতে বলা হয়। কিন্তু হাসপাতালে মৃতদেহ আনতে যাওয়ার পরেই চক্ষু চড়ক গাছ।
পরিবারের অভিযোগ, তাদের হাতে তুলে দেওয়া হয় অন্য একজনের মৃতদেহ। মৃতের পরিবারের দাবি, এরপর হাসপাতাল থেকে তাদের বলা হয় কল্পনা ভগতের মৃতদেহ অন্য এক পরিবার তাদের পরিবারের সদস্যের মৃতদেহ বলে শনাক্ত করেছে। প্রোটোকল অনুযায়ী তিনি কোভিড আক্রান্ত হওয়ায় কল্পনা ভগতের মৃতদেহই কলকাতা পুরসভার হাতে তুলে দেয় সৎকারের জন্য। দেখে কিন্তু তারা বুঝতে পারলেন যে সেই মৃতদেহ তাদেরই নয়, নামও আলাদা, সেখানে নাম্বারও আলাদা। কথা বলতে গেলে কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানিয়েছেন, এমনটাই পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে এই মৃতদেহ, যে মৃতদেহ তাদের পরিবারের সদস্যের, সেটা ইতিমধ্যে কেএমসির হাতে দিয়ে দেওয়া হয়েছিল এবং তার শেষকৃত্য হয়ে গিয়েছে। এসে আমরা এখানে এসে পেপার সবকিছু করলাম, করার পর মর্গে নিয়ে গিয়ে ওনা অন্য বডি দেখাচ্ছে, ট্যাগটাই আলাদা, পুরো মানে ট্যাগটা সব আলাদা। একটা গাফিলতি একটা বডি নিয়ে, এটা মারাত্মক একটা ইস্যু। এর জন্য আমরা যারা এর একটা আছে তার একটা সঠিক জাস্টিফিকেশন চাইছি আমরা। এখানেই শেষ নয়, শুক্রবার ভগত পরিবারকে যে মৃতদেহ কল্পনা ভগত বলে তুলে দেওয়া হচ্ছিল সেটি আসলে করোনা আক্রান্ত শিলা সেনগুপ্তের মৃতদেহ। বললো নেগেটিভ রিপোর্ট এসছে, আপনারা এসে বডি নিয়ে যান। এবার 4 দিন ধরে আমরা বডির জন্য বসেছিলাম। আজকে সব পেপার ওয়ার্ক যা যা বললো সব করে দিয়েছি, আমার থেকে সাইনও করিয়ে নিয়েছিল যে ডেড বডি রিসিভড অ্যান্ড ডেথ সার্টিফিকেট রিসিভড বলে। সাইন করিয়ে যখন ডেড বডি আনতে গেছি দেখি অন্য ডেড বডি আমাদের বার করছে। এই বিষয়ে বিআর সিং হাসপাতালের মেডিকেল সুপারের দাবি, 2 জন রোগী ছিলেন। 5ই আগস্ট শিলা সেনগুপ্তর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। কেএমসির সঙ্গে যোগাযোগ করা হয়। শিলা সেনগুপ্তর বাড়ির লোকজন ভুল করে কল্পনা ভগতের মৃতদেহকে তাঁদের বলে শনাক্ত করেন। আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী শনাক্তকরণের ভিডিও রেকর্ডিং করা হয়েছে। শুক্রবার বিষয়টি সামনে আসার পর কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় ওই মৃতদেহের সৎকার হয়ে গিয়েছে। এই ঘটনায় নারকেলডাঙ্গা থানায় অভিযোগ জানানো হয়েছে। 4 সদস্যের একটি তদন্ত কমিটি গড়া হয়েছে। কলকাতা পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র তথা বর্তমানে পুর প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ এ বিষয়ে জানিয়েছেন, কোনো ব্যক্তির কাছ থেকে নয়, বিআর সিং হাসপাতাল থেকে মৃতদেহটি নেয় কলকাতা পুরসভা। শনাক্তকরণের প্রক্রিয়া ঠিক হয়েছে কিনা সেটা হাসপাতালের দেখার দায়িত্ব, কেএমসির নয়। কেন সেটা হাসপাতাল দেখেনি? আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জয়প্রকাশ মজুমদারের কাছে আসবো। জয়প্রকাশ, আপনি নিশ্চয়ই বলবেন যে রাজ্যে চূড়ান্ত অব্যবস্থা চলছে এবং রাজ্যের হাসপাতালগুলোতে কোনো সুবন্দোবস্ত নেই, কিন্তু শিয়ালদার রেলের হাসপাতাল বিআর সিং, সেখানে কি হয়েছে আপনাদের দেখালাম। এবং আপনি নিশ্চয়ই মানবেন যে দেহ বদলের একটা তো চূড়ান্ত হতাশাজনক ইমোশনাল ফ্যাক্টর আছে, যে পরিবারের মানুষ প্রিয়জনের শেষ দেখা দেখতে পায়নি, জানতে পারছে যে দাহ হয়ে গেছে প্রিয়জনের নশ্বর দেহ। অন্যদিকে কোভিড পজিটিভ দেহ তুলে দিচ্ছেন, যার ফলে সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। জয়প্রকাশ দা, আপনার সময় শুরু এখন। সুমন, রেলের হাসপাতাল হতে পারে, কিন্তু ব্যবস্থাটা সম্পূর্ণভাবে কোভিডের যে ব্যবস্থা সেটা তৈরি করছেন মাননীয়া, এটা মনে রাখা দরকার। এবং মাননীয়ার ব্যবস্থাটা যেটা ওমপ্রকাশ বাবু বললেন কি রেসপন্সিবল অ্যান্ড রেসপন্সিভ গভর্নমেন্ট বললেন যে নতুনভাবে প্রত্যেক দিন নাকি অনেক কিছু তৈরি করা হচ্ছে। আমি সুমন বলে দিই, তুগলকি ব্যাপার বলে আমরা একটা কথা বলি যে তুগলকি ব্যাপার, কারণ তুগলক যিনি সেই সম্রাট ছিলেন, তিনি প্রত্যেক দিন মাথায় সকালে উঠে একটা নতুন চিন্তা করতেন আর সেটার পেছনে দৌড়তেন। আমাদের রাজ্যে কিন্তু এই ব্যাপারটাই হয়েছেন, সেটা ঠিকই বলেছেন ওমপ্রকাশ বাবু, প্রত্যেক দিন নতুন ব্যাপার। আর এই রাজ্যে 2 জন চিকিৎসক, সব থেকে বড় চিকিৎসক যারা ডাক্তারি জানে, তারা এই ব্যাপারটা দেখছেন। একজন হচ্ছেন মাননীয়া নিজে, আর একজন হচ্ছেন চিফ সেক্রেটারি। একটু আগেই দেখালে তোমাদের এখানে চিফ সেক্রেটারি অক্সিজেন লেভেল নিয়েও কথা বলছে। ভেবে দেখা যায়, কেউ ভাবতে পারে চিফ সেক্রেটারি রাজ্যের প্রশাসন না দেখে বোঝাচ্ছে যে কেন এই গন্ডগোল, অক্সিজেন লেভেল নাকি বাড়ছে কমছে, লোকের দোষ। যত লোক এই যে আপনাদের সামনে কমপ্লেন করছে, দোষটা হচ্ছে সরকারের নয়, দোষটা প্রশাসনের নয়, দোষটা পুলিশের নয়, দোষটা স্বাস্থ্য ব্যবস্থার নয়, দোষটা হচ্ছে নাকি ওই লোকগুলোর দোষ। আজকে রবীন্দ্রনাথের কথা বলে তুমি শুরু করেছিলে, আমি বলছি সারা বাংলার লোক এখন একটাই আজকের দিনে কবিতা বলছে যে আমি ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। কারণ জানি যদি অসুস্থ হই, তাহলে যদি ইমিউনিটি থাকে বেঁচে যাব, নয়তো মরবই। কারণ এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, এখানে সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। আর একটা কথা বললেন ওমপ্রকাশ বাবু যে পয়সা কড়ি পাচ্ছি না, মৃতদেহ বদল হয়ে যাচ্ছে পয়সার অভাবে, মানুষ অ্যাডমিশন পাচ্ছে না
হাসপাতালের সামনে দেখিয়েছো যে 48 ঘন্টা বসে আছে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। দোষ কারো নয় গোমা। আমি শুধু একবার দর্শকদের মনে করিয়ে দেব যে বিআর সিং হাসপাতাল কিন্তু কোভিড হাসপাতাল হিসেবে রাজ্য সরকার অধিগ্রহণ করে নেয়নি, সুতরাং সেই হাসপাতালের দায়িত্ব নেই, এটাই বা মানি কি করে। আমি এইখানে আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আসব, যে প্রতিবেদন সত্যি সত্যি আশঙ্কিত করছে। তার কারণ ভাবুন, 5 দিনের ব্যবধানে 3টে কলকাতা শহরের ল্যাবে যদি একজনের 3 রকম রিপোর্ট আসে, তাহলে সেই ভদ্রলোক কি করবেন, কোথায় যাবেন। পাশাপাশি শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। তার কারণ রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও এক বয়স্কা মহিলাকে তাকে পজিটিভ বলে নোটিশ চলে গেল বাড়িতে। আমি দ্রুত এই প্রতিবেদনটা এনে তারপর আমার পরের বক্তার কাছে যাব। প্রথমে নেগেটিভ, দ্বিতীয়বার পজিটিভ, তৃতীয়বার আবার নেগেটিভ। করোনা সংকটের মধ্যেই এক তরুণীর করোনা টেস্টের রিপোর্ট ঘিরে এরকমই চরম বিভ্রান্তি। মাত্র 5 দিনের ব্যবধানে 3টি ল্যাবে একজনের 3 রকমের রিপোর্ট। কোনটা আসল? তাঁর শরীরে কি সত্যিই থাবা বসিয়েছে করোনা? ধন্দে দক্ষিণ 24 পরগনার মহেশতলার তরুণী। তাঁর বক্তব্য, এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় তিনিও নিজের করোনা টেস্ট করান। 16 জুলাই রবীন্দ্র সরোবরের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে নমুনা দেন তিনি, কিন্তু প্রযুক্তিগত সমস্যার জন্য রিপোর্ট দিতে পারেনি ওই ডায়াগনস্টিক সেন্টার। 10 দিন পর 27 জুলাই ওখানেই দ্বিতীয়বার নমুনা দেন তরুণী, কিন্তু রিপোর্টের অপেক্ষায় না থেকে পরের দিন 28 জুলাই ঝাঁকুরিয়ার আমৃতে ফের নমুনা দেন তরুণী। 2 জায়গা থেকে রিপোর্ট আসে 30 জুলাই। তরুণীর দাবি, ওই দিন সকালে মেডিনোভা ডায়াগনস্টিকের রিপোর্টে জানানো হয় তার করোনা রিপোর্ট নেগেটিভ। দুপুরে আমরির রিপোর্ট পেতেই চোখ কপালে ওঠে তরুণীর, কারণ স্বাস্থ্য দপ্তর মারফত তাকে জানানো হয় আমরিতে পরীক্ষা করার টেস্ট রিপোর্ট পজিটিভ। পরে আমরির তরফেও একই রিপোর্ট পাঠানো হয়। রিপোর্ট নিয়ে দ্বন্দ্ব থাকায় 31 জুলাই মেডিকা হাসপাতালে ফের নমুনা পরীক্ষা করেন তরুণী। পরের দিনই আসে রিপোর্ট, সেখানে আবার জানানো হয় তার করোনা রিপোর্ট নেগেটিভ। মাত্র 5 দিনের মধ্যে একই মানুষের আলাদা আলাদা করোনা রিপোর্ট। এখানেই পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ এখানে ডেফিনেটলি ইন্ডিকেট করছে, কারণ অনেক ফ্যাক্টর তো আছে, মেশিন, রিয়েজেন্ট, কিভাবে স্যাম্পলটা নেওয়া হয়েছে, কিভাবে সেটা ট্রান্সপোর্টেশন হয়েছে, ম্যান বিহাইন্ড দি মেশিন, এই নানা রকমের ব্যাপার আছে। ন্যাচারালি সেখানে পুরো প্রক্রিয়াটাকে আমরা যদি সামগ্রিকভাবে দেখি, তাহলে ডেফিনেটলি একটু আনরিলায়েবিলিটির প্রশ্ন এসে যাচ্ছে। কম ল্যাবরেটরি ইজ অ্যালাউড টু ডু দিস টেস্ট, এখানে একটা ডিসক্রিপেন্সি হচ্ছে, মানে কিছু কিছু ল্যাবরেটরির একটা ওভারলোডেড হয়ে যাচ্ছে। বাজারে প্রচুর কিট আছে, তাদের কোয়ালিটি কিন্তু সাংঘাতিকভাবেই ভ্যারি করছে। যে টেস্টটা করছে তার এক্সপার্টাইজ কত, তারা কি সত্যি এই স্বল্প সময়ের মধ্যে এত টেস্ট করতে এক্সপার্ট হয়ে গেছে, তাদের কি ট্রেনিংটা ততটা ভালো হয়েছে, তো সেটাও একটা ব্যাপার। যদিও নিজেদের ভুল মানতে নারাজ কোনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কর্তৃপক্ষ। 19তে ওনাকে বলা হয়েছিল একবার রিপিট স্যাম্পল চাওয়া হয়েছিল, অনেক সময় অ্যাডিকুয়েট স্যাম্পল থাকে, তাই জন্য একটা রিপিট স্যাম্পল চাওয়া হয়েছিল। 38-এ উনি এখান থেকে রিপোর্ট নিয়ে গিয়েছিলেন, অ্যান্ড রিপোর্ট উই হ্যাভ গিভেন হিম নেগেটিভ রিপোর্টস। আমাদের রিপোর্ট নিয়ে কিন্তু উই আর 100% কনফিডেন্ট। যেদিনকে স্যাম্পল নেওয়া হয়েছে আমার এখানে, পরের দিন রিপোর্ট হয়েছে উনি পজিটিভ ডিটেক্টেড, এবং আমি আমার ডেটা, আমার কোয়ালিটি কন্ট্রোল সব চেক করা হয়েছে, and we stand for my report. She is detected for COVID-19. মেডিকার তরফে দাবি করা হয়েছে, কিসের ভিত্তিতে করোনা রিপোর্ট নেগেটিভ তার কারণ আমাদের রেকর্ডে আছে, কেউ চাইলে আমাদের হাসপাতালে এসে দেখতে পারেন। খাস কলকাতায় যখন মৃতদেহ বদলে গিয়েছে, উত্তরবঙ্গে তখন দেহ সৎকারের পর বদলে গিয়েছে কোভিড রিপোর্ট। রীতা দাস নামে 70 বছরের এক মহিলা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে 4 আগস্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 5 আগস্ট সকালে মৃত্যু হয় মহিলার। সেদিন দুপুরে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু শুক্রবার সকালে হঠাৎই শিলিগুড়ি পুরসভার তরফে স্বাস্থ্যকর্মীরা এসে বলেন মৃতের রিপোর্ট করোনা পজিটিভ, তাই তাঁর বাড়ি কন্টেনমেন্ট জোন করা হচ্ছে। শুরু হয়ে যায় এলাকা স্যানিটাইজেশন। তাহলে কি আগের রিপোর্ট ভুল ছিল? কিসের ভিত্তিতে মৃত কোভিড আক্রান্ত ছিলেন বলে দাবি করছে শিলিগুড়ি পুরসভা? আমরা এটা কিছুই করি, হেলথ ডিপার্টমেন্ট যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেয়, যে নাম পাঠায় সেই নামের এগেনস্টেই হচ্ছে আমাদের কর্পোরেশন সেই কাজগুলি করে, এর বাইরে কিচ্ছু করে না। গোটা ঘটনায় বিভ্রান্তি যে হয়েছে তা স্বীকার করে নিয়েছেন জেলা কোভিড টাস্ক ফোর্সের অন্যতম সদস্য। আমাদের কাউন্সিলর, এখানকার কোঅর্ডিনেটর স্বপন আমাকে ফোন করে, এবং ফোন করে যে কনফিউশন হচ্ছে এটা নিয়ে
আলোচনা করি আমরা, এবং সঙ্গে সঙ্গে আমি আমাদের যিনি এখানে জেলা শাসক রয়েছেন তার সঙ্গে আমি কথা বলি এবং আমাদের মাননীয় মন্ত্রীকে আমি বিষয়টা জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে এমনটা হলো, আর এর জন্য যে হয়রানি পোহাতে হলো তার দায় কে নেবে? সন্দীপ সরকার ও সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থবাবু, বাঁচার উপায় হচ্ছে টেস্ট, কিন্তু সেই টেস্টের রিপোর্ট নিয়ে যদি বিভ্রান্তি থাকে, আর বিভ্রান্তি মানে কি পর্যায়ে আপনার প্রতিবেদনে দেখলেন, আমি বলছি এই অনুষ্ঠানেই দেখিয়েছি দুটো ঘটনা একেবারে কয়েক সপ্তাহের মধ্যে। টেস্ট রিপোর্ট বানিয়ে জাল রিপোর্ট দেয়া হচ্ছে, দুজনকে সৌভাগ্য আমাদের তাদের গ্রেফতার করা হয়েছে, দুজনেই সরকারি হাসপাতালের সঙ্গে ল্যাবের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, একজন আইডির সঙ্গে একজন আরজি করের সঙ্গে, দুজন গ্রেফতার এই কলকাতা শহরের বুকে। তারপরে আরেকটা ঘটনা যে বেসরকারি হাসপাতালের নাম করে 1000 জনের কাছে স্যাম্পল কালেক্ট করা হয়েছে, কেউ রিপোর্ট পাননি, পাবেনি বা কি করে, পুরোটা জাল। এর পাশাপাশি যদি এরম ঘটনা হয়, খরচের কথা বাদ দিন, যে ব্যক্তির হাতে এই পরপর 3টে রিপোর্ট আসে, যে রিপোর্ট নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তিনি কোথায় যাবেন, কি চিকিৎসা করাবেন? আমি বলছি বিভ্রান্তির চূড়ান্ত অবস্থায় পৌঁছে যাবেন সেই নাগরিক। এবং শুধু তাই নয়, ওভারঅল টেস্টের ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু সবার মনে একটা সংশয় দেখা দেবে। পার্থবাবু, সময় শুরু এখন। হ্যাঁ, এটা তো ঠিকই যে আসলে এই যে টেস্ট পজিটিভ নেগেটিভ পজিটিভ এইটা হওয়ার সূচিত করছে যে অবস্থাটা, যে আমাদের এই রাজ্যে অনেক বেশি প্রয়োজন যেখানে ছিল টেস্ট, অ্যান্ড টেস্ট মিন কোয়ালিটি টেস্ট, সেখানে দাঁড়িয়ে টেস্টের কোয়ালিটি সত্যি প্রশ্নের মুখে পড়ছে, এবং আসলে শেষমেশ মনিটরিং অ্যান্ড সুপারভিশন অফ গভর্নমেন্ট সেটা আসলে প্রশ্নের মধ্যে পড়ছে। আমি বলছি যে যদি টেস্ট জাল হয় তাহলে হচ্ছে যে চিকিৎসায় জল ঢুকতে বাধ্য, এই নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না, কিন্তু এটা প্রত্যাশিত। কারণ বলছে যে এই অতিমারির বাজারে বহু ক্ষেত্রেই হচ্ছিল যে এই জাল টেস্ট এবং জাল টেস্ট রিপোর্ট, কিন্তু সেখানে সরকারি মনিটরিং অ্যান্ড সুপারভিশন সেটা এতটাই দুর্বল যে সাধারণ মানুষের আমি বলবো যে এই বিপদের মধ্যে রোজ দিন কাটাতে হচ্ছে। বিপদ এখানে শুধু নয়, আপনি দেখাচ্ছিলেন আরও অনেকগুলো প্রতিবেদন, তার মধ্যে একটা জায়গা ঠিক যে এই যে আমাদের রাজ্যে অ্যাকচুয়াল বেড কত আর ভার্চুয়াল বেড কত, এটা হচ্ছে রাজ্যের মুখ্য সচিব ছাড়া সম্ভবত কেউ জানেন না, এবং সেই কারণের জন্য আরও চিকিৎসায় সমস্যা, যে ভুল টেস্ট, এরপরে দাঁড়িয়ে আমি বাড়িতে থাকবো না হাসপাতালে যাব। আচ্ছা, যদি বাড়িতে থাকি তাহলে বাড়িতে থাকতে থাকতে অবস্থার অবনতি হলে হাসপাতালে যেতে গেলে অ্যাম্বুলেন্সটা আমি পাবো কিনা, অথবা সেই হাসপাতালের দরজা থেকে যদি ফিরছি আর এক হাসপাতালে যাব, সেখানে আমার অ্যাম্বুলেন্স থাকবে কিনা। একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হলো, যে রাত্রিবেলায় যদি আপনি 9টার সময় টোল ফ্রি নাম্বারে ফোন করেন, পরের দিন সকাল 9টায় রেসপন্স আসছে, বাই দিস টাইম হচ্ছে অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে। আমি বলছি এইরকম একটা নৈরাজ্যের পরিস্থিতি চলছে। অ্যাম্বুলেন্স আপনারা দেখালেন যে আসলে 6 কিলোমিটার পথ যেতে 9000 টাকা নিচ্ছে, মানে এই যে 9-6-এর কারবার সেটা চিকিৎসা ক্ষেত্রে শুরু হয়ে গেছে। আমি বলছি এতকাল ধরে আমি দেখে এসেছি রাজ্যে বহু ক্ষেত্রেই এই সিন্ডিকেট নিয়ে আমরা সোচ্চার হতাম, এখন তো এই অ্যাম্বুলেন্স যেগুলো সাংসদ বিধায়কদের টাকায় কেনা হচ্ছে সেগুলোর রেট নিয়ে কোনো কন্ট্রোল নেই সেখানে সরকারের। চিকিৎসা কোভিড তার রেট নিয়ে যেরকম প্রথমে ছিল না, হাসপাতালে চিকিৎসায় যেরকম সরকারি কোনো কন্ট্রোল নেই, অ্যাম্বুলেন্সের ওপর প্র্যাকটিক্যালি সরকারি কোনো কন্ট্রোল নেই, ফলে যেটা চলছে একটা খানিকটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং মানুষ হচ্ছে হেল্পলেস হয়ে দৌড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আমি বলছি এই খানটাতেই স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত হবে সেটা নির্ভর করছে সেটাকে কিভাবে ম্যানেজ করতে পারছেন, প্রফেশনালি কতটা ম্যানেজ করতে পারছেন তার উপর দাঁড়িয়ে। তা না হলে কিন্তু মানুষের দুর্গতি বাড়বে এবং এই চেতাবনী পাওয়ার সময় কিন্তু বেশ, অনেক ধন্যবাদ। আমি একই সঙ্গে আমার 3 বক্তার কাছে আসবো। ওম প্রকাশ মিশ্র, মানবেন নৈরাজ্যের পরিস্থিতি এই রাজ্যে চলছে এবং সরকারের নিয়ন্ত্রণ শিথিল থেকে শিথিলতর হচ্ছেন, পার্থপ্রতিম বিশ্বাস বলছেন। আমি আগেই বললাম সেন্সিটিভ আর সেন্সিবল, রেসপন্সিভ আর রেসপন্সিবল। আপনারা খেয়াল করে দেখুন 23,000 অ্যাক্টিভ রোগী আছেন আর 61,000 সুস্থ হয়েছেন। এই 61,000 মানুষ যে সুস্থ হয়েছেন তারা বেশিরভাগই সরকারি হাসপাতাল থেকে। পার্থ জিজ্ঞেস করছিলেন যে বেডগুলি কোথায়, ওনার জানা উচিত, বোঝা উচিত যে ক্লিয়ারলি বলা আছে যে গভর্নমেন্ট হসপিটালে কত বেড রয়েছে আর হোম আইসোলেশনে কত মানুষ রয়েছেন, কত মানুষের মৃত হয়েছেন, প্রত্যেকটার হিসেব রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বর্তমানে আপনার স্কচ ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড পেল। কেন পেল? কেননা কি যে কোনো কমপ্লেন তার প্রতিকারের কনটেক্সটে পেল। আজকে ওয়েস্ট বেঙ্গলের প্রশংসা করছেন কে করছেন? রাজীব গৌবা। কেন করছেন? কেন কি এখানে আইসোলেশনের ব্যবস্থাটা সর্বাপেক্ষা উত্তম। আজকে
যেভাবে আর কি সুস্থতার হার বাড়ছে, যেভাবে 61,000 মানুষ সুস্থ হয়েছেন, সেই দিক দিয়ে দেখতে গেলে পুরস্কার জিতে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার স্বচ্ছতার কারণে। প্রকাশবাবু অ্যাড্রেস করার বিষয় না, এটা নিশ্চয়ই প্রকাশবাবু আনন্দ পেতে পারেন যে রাজ্য সরকার পুরস্কার জিতেছে, কিন্তু রাজ্যের মানুষের জন্য রাজ্যের মানুষের কপালে তিরস্কার জুটছে। আমি এই কারণে বলছি যে প্রতিদিন সংবাদ মাধ্যমে হাসপাতালের সামনে বাবা মা গিয়ে আত্মহত্যার হুমকি না দিলে হাসপাতালে বেড জুটছে না। 15 ঘন্টা বাড়িতে মৃতদেহ পড়ে থাকছে, 17 ঘন্টা পড়ে থাকছে, দেহ বদলে যাচ্ছে। আমি বলছি এটা কিসের লক্ষণ? এটা সুশাসন, এটা প্রশাসন? আমি বলছি আপনাকে এই প্রশ্নের উত্তর দিন। প্রশাসন ভালো হলে ভালো তো, কিন্তু এবং রেকর্ড করে আজই একদিকে দেশে আক্রান্তের সংখ্যা 62,000 ছাড়িয়েছে জয়প্রকাশ দা, পাশাপাশি ঠিক আপনারা তো সবসময় বলেন যে ঠিক সময় লকডাউন হয়েছে, সেই জন্য আমাদের অবস্থা ভালোর দিকে। আমি বলছি রাজ্যের অবস্থা আমি ভালো বলছি না, কিন্তু দেশের অবস্থা খুব ভালো বুঝতে পারছি না। তার কারণ প্রধানমন্ত্রীর বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরপর দুদিন টুইট করলেন, টুইটও বাদ দিন। পরিসংখ্যান বলছে যে পার ডে ইনফেকশন, সেখানে আমেরিকা আর ব্রাজিলকেও ভারত টপকে গেল। দুর্ভাগ্যের এই রেকর্ড, ভারত 62,000 প্লাস, আমেরিকা 58,000, ব্রাজিল 53,000, একেবারে শীর্ষে জল করছে দুর্ভাগ্যের আলোতে ভারত। জয়প্রকাশ দা, ভারতের যে জনসংখ্যার নিরিখ তাতে আমি জয়প্রকাশ দা, ওম প্রকাশ মিশ্র, পার্থ প্রতিম বিশ্বাস তিনজনের কাছেই যাব, কিন্তু তার আগে দ্রুত যে বেশ ভয় দেখানো পরিসংখ্যানটা আমাদের সামনে আসছে দেশ এবং রাজ্যের নিরিখে, এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক কতটা বিপদের মধ্যে আছি এই কোভিড থেকে, পরিসংখ্যান কিন্তু রীতিমতো চিন্তায় ফেলার মতো। দেখুন, রাম মন্দির নির্মাণ ঘিরে উচ্ছ্বাস, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে ক্রমেই ঘনীভূত হওয়া রহস্য, আর এরই মধ্যে ভারতে আরো ভয়ঙ্কর করোনা। 20 লক্ষ ছাড়ালো আক্রান্তের সংখ্যা, একদিনে রেকর্ড 62,538 জন করোনা আক্রান্ত হলেন। মৃতের সংখ্যাও 41,000 ছাড়িয়ে গেল। পরিস্থিতি যে দিনে দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো 17 জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 10 লক্ষ ছাড়িয়েছিল, 28 জুলাই তা 15 লক্ষ ছাড়ায়, আর 7 আগস্ট তা 20 লক্ষ ছাড়িয়ে গেল। এর মানে মাত্র 9 দিনে ভারতে 5 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ গত 9 দিনে গড়ে প্রতি ঘন্টায় 2,315 জন দেশে করোনা আক্রান্ত হয়েছেন। 17 তারিখ দেশে করোনা আক্রান্তের সংখ্যা 10 লক্ষ ছাড়াতেই রাহুল গান্ধী সতর্কতার সুরে বলেছিলেন, এখনই কেন্দ্র কড়া ও কার্যকরী পদক্ষেপ না নিলে 10 আগস্টের মধ্যে সংখ্যাটা 20 লক্ষ ছাড়িয়ে যাবে। পাল্টা বিজেপি বলেছিল রাহুল কোভিড-19 সম্পর্কে খুব কম জানেন। তারপর মোদী বলেছিলেন সঠিক সময়ে তার সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাই আজ ভারতের করোনা পরিস্থিতি অন্য দেশের তুলনায় ভালো। साथियों, देश में जिस तरह सही समय पर सही फैसले लिए गए, आज उसी का परिणाम है अन्य देशों के मुकाबले काफी संभली हुई स्थिति में है। কিন্তু শুক্রবার রাহুলের ভবিষ্যৎবাণী কার্যত সত্যি প্রমাণিত হতেই ফের একবার আক্রমণ শানিয়েছেন তিনি। নিজের পুরনো টুইট রিটুইট করে রাহুল বলেছেন 20 লক্ষের অঙ্ক পেরিয়ে গেল, মোদী সরকার নিখোঁজ। এই রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই ভারতে করোনা পরিস্থিতি যে দিনে দিনে উদ্বেগজনক হয়ে উঠছে তার আরেকটি প্রমাণ হলো গত কয়েকদিনে দৈনিক সংক্রমণের নিরিখে বারবার আমেরিকা এবং ব্রাজিলকেও পেছনে ফেলে দিচ্ছে ভারত। আক্রান্তের নিরিখে বিশ্বের প্রথম দুটি দেশ হলো আমেরিকা ও ব্রাজিল, তারপর ভারত। কিন্তু ভারতের শেষ 10 লক্ষ আক্রান্ত হতে যে সময় লেগেছে তা আমেরিকা ও ব্রাজিলের চেয়ে কম। গত 24 ঘন্টায় ভারতে যেখানে 62,000-এরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন, সেখানে আমেরিকায় আক্রান্ত হয়েছেন 58,473 জন, ব্রাজিলে 53,139 জন। বিশেষজ্ঞরা বলছেন শুরুর দিকে মূলত শহরাঞ্চলে করোনা সংক্রমণ ছড়াচ্ছিল, কিন্তু এখন ধীরে ধীরে গ্রামাঞ্চলেও তা ছড়াতে শুরু করেছে। নিত্য নতুন এলাকায় থাবা বসাচ্ছে করোনা, যা অত্যন্ত উদ্বেগের। পরিস্থিতি কিন্তু এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না কোথায় গিয়ে দাঁড়াবে। এখনো আশার আলো আছে। এখনো যদি দেশের সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে হটস্পটগুলিতে তাদের ইনিশিয়েটিভ বাড়ান, আরও বেশি টেস্ট করেন, আরও আইসোলেট করেন এবং যথাযথ চিকিৎসার সুযোগ সম্প্রসারিত করেন, তাহলে কিন্তু এখনো এই গতি রোধ করা সম্ভব।
কিন্তু আগামী 1 মাসের মধ্যে কার্ভ নিম্নমুখী হওয়ার কোনো লক্ষণ এখনো পর্যন্ত ভারতবর্ষের আকাশে দেখা যাচ্ছে না। কেন্দ্র বলছে ভারতে মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম, সুস্থতার হারও খুব ভালো, কিন্তু যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ভারত অচিরেই ব্রাজিলকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে আসবে কিনা সেই প্রশ্নটা যেমন উদ্বেগ বাড়াচ্ছে, তেমনি এই হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে বর্তমান চিকিৎসা পরিকাঠামোয় কিভাবে তার মোকাবিলা হবে, প্রথম দিন থেকে উঠে আসা এই প্রশ্নটার উত্তরও পরিষ্কার নয়। এবিপি আনন্দ। আবার 3 অতিথির কাছে যাব। জয়প্রকাশ দা, যেখানে ছিলাম আমরা, যে গোটা পৃথিবীর আন্তর্জাতিক মিডিয়া খুললেই দেখবেন ভারত নিয়ে উদ্বেগ, তার কারণ ফিগার কিন্তু যথেষ্ট চিন্তার কথা বলছে। জয়প্রকাশ দা। হ্যাঁ, যখন আমরা সংখ্যার কথা বলছি তখন আরেকটা সংখ্যাও দেখে নেওয়া দরকার। ভারতে 130 কোটি লোক, ব্রাজিলে 21 কোটি লোক এবং আমেরিকাতে 33 কোটি লোক। এগুলো মাথায় রাখা দরকার, কারণ আমাদের ঘনবসতিপূর্ণ জায়গা, তার মধ্যে দিয়ে আমাদের লড়াই হচ্ছে। আমি বলতে চাইছিলাম যে তার মধ্যে বন্দোবস্ত যেভাবে দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সেখানকার জায়গাটা সামলেছে, অনেকটাই সামলেছে, আমাদের রাজ্যে আসলে আমরা দেখছি উল্টো কাহিনী। এই যে ওমপ্রকাশ বাবু বলছিলেন সবাই ফেরত সুস্থ হচ্ছে কি করে, আর বাড়িতে যারা আছে তারা হচ্ছেন ভগবানের নামে আর ইমিউনিটির জোরে সুস্থ হচ্ছেন। আপনাদেরই দেখুন, রঞ্জিত মল্লিক তার ফ্যামিলি তারা কোনো হাসপাতালে যায়নি, তারা ভাগ্যের জোরে সুস্থ হয়েছেন। হাসপাতালে গেলে কে সুস্থ হয়ে ফিরতেন কিনা আপনিও চিন্তা করে নিন। আর আরও একটা ঘটনা, এই রাজ্যে সব মন্ত্রী শান্ত্রীদের ফোন নাম্বার না জানলে আপনি কিচ্ছু সাহায্য পাবেন না। আপনাদের একটা সাজেশন আছে সুমনবাবু, আপনারা করোনার ব্যাপারে যতগুলো প্রোগ্রাম করেছেন সেগুলোর জিস্ট নিয়ে, যেরকম ইলেকশনের রেজাল্টের দিন ম্যারাথন প্রোগ্রাম করেন, একটা লকডাউনের দিন সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত এই সমস্ত ঘটনা একসঙ্গে দেখান একবার, তাহলে যদি এনাদের হুঁশ ফেরে, সরকারের হুঁশ ফেরে, সরকার ওই রকম বৈজ্ঞানিকভাবে, মাননীয়া বলেছেন আমি লকডাউনের দিন বৈজ্ঞানিকভাবে করছি, যে বিজ্ঞান প্রত্যেক দিন পাল্টে যায়, একদিনে দুবার পাল্টায়। ওমপ্রকাশ মিশ্রের কাছে যাবো, একই রকম সময় দেবো। ওমপ্রকাশ দা, আমি শুধু একটা তথ্য যোগ করে দিই, জনসংখ্যার কথা বলছিলেন জয়প্রকাশ দা, 41,585 জন মারা গেছেন এই মুহূর্তে এই দেশে এই কোভিডে। এরপর গর্ব করে বলা যায় যে মৃত্যুর হার 2%। আমাদের জনসংখ্যার নিরিখে সেই 2% তো মারাত্মক চেহারা নেবে। আর যার পরিবারে সদস্য হারিয়েছেন তিনি জানেন যে ওই 1 বা 2% কতটা মারাত্মক হতে পারে ব্যক্তির প্রতি বা পরিবারের প্রতি। ওমপ্রকাশ দা। দেখো সুমন, আমি কম্প্যারিজনে বিশ্বাস করি না। অতিমারি, এটাকে মোকাবিলা করতে হবে, আমাদের জয়ী হতে হবে, এবং সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। সমস্ত দেশের সরকার তারা চেষ্টা করছে, কিন্তু কোনো দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেনি যে 21 দিনের মাথায় এটা নির্মূল হবে। এই দেশের প্রধানমন্ত্রী করেছেন। ওই জয়প্রকাশ মজুমদার বলছিলেন ভাগ্যের জোরে মানুষ বেঁচে গেছে, তা নয়। কেউ ভাগ্যের জোরে নয়, বিজ্ঞানের জোরে। এটা মেডিকেল সায়েন্সের কনটেক্সটে আমাদের স্ট্রাগল। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, স্ট্যাটিস্টিক্স যদি তুমি আলোচনা করো তাহলে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছোটা কেন? পশ্চিমবঙ্গ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলাস, ডেন্সলি পপুলেটেড স্টেট। তুমি যদি গোটা ভারতবর্ষের পপুলেশনের কনটেক্সটে সার্টিফিকেট নিতে চাইছে বিজেপি, তাহলে পশ্চিমবঙ্গে তো অনেক বেশি সার্টিফিকেট পাওয়ার কথা। আমি এই স্ট্যাটিস্টিক্সটাকে একেবারেই অপছন্দ করি। একটা কোভিড রোগীর মৃত্যুটাও কিন্তু দুঃখদায়ক। প্রত্যেকটা সরকারের রেসপন্সিবিলিটি আছে। আমরা প্রত্যেক দিন নতুন করে শিখছি, নতুন যত দোষ জনসংখ্যার। আমি দ্রুত পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, ভাগ্য না বিজ্ঞান, আপনি কোন দিকে? না, অবশ্যই হচ্ছে যে বিজ্ঞানের উপর দাঁড়িয়ে মানুষ বাঁচার চেষ্টা করবেন। কেন, এটা ঠিক কথা যে দেখুন এই মুহূর্তে ভারতবর্ষে যত টেস্ট হচ্ছে, এটা রাফলি যদি ধরেন যে তার 10% হচ্ছে কোভিড পজিটিভ হিসেবে আইডেন্টিফাইড হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষ 130 কোটির দেশ যদি হয়, তাহলে তার 13 কোটি লোক ইতিমধ্যেই কোভিড আক্রান্ত, এটা অ্যাজিউম করতে পারেন। এবং আমার রাজ্যে 10 কোটির মধ্যে 1 কোটি, এটা এখন পর্যন্ত তারা চিহ্নিত হয়নি।
মুশকিলটা হচ্ছে এটাই। ফলে এরকম একটা দেশে বা আমাদের রাজ্যে সমস্যাটা আরো বেশি, কারণ সত্যি ডেন্সলি পপুলেটেড স্টেট, সেখানে দাঁড়িয়ে অনেক বেশি টেস্ট এবং কারেক্ট টেস্টের অ্যাপ্রোচ নেওয়া উচিত ছিল। আমি এই কারণের জন্য বলছি যে আমি বলিনি যে, এবং দেশের যে মুশকিলটা হচ্ছে যে দেশের প্রায়োরিটি কোথাও হারিয়ে যাচ্ছে। আমি ওম প্রকাশ দা এক মিনিট শুনে নিন, আপনার সুবিধা হবে। যে আমি বলছি যে প্রধানমন্ত্রী যদি অনেক বেশি আমাদের কেন্দ্রের সরকারের তারা রাম জন্মভূমি ভূমি পুজোয় যদি অনেক বেশি মনোযোগী হয়, তাহলে করোনা প্রতিহত করাটা অনেক পিছিয়ে যায়। এইটার জন্যই আমি বলছি, এখানে ভারতবর্ষের বিপদ আরো বেশি। আমরা অল ইজ ওয়েল এইটা বিশ্বাস করতে সরকার চাইছে, কি কেন্দ্রের কি রাজ্যের, দুটো সরকারই বিশ্বাস করতে। আপনি বলতে পারেন যে আসলে আমরা ভালো আছি। এই মুহূর্তে এরকম কোনো নিয়ম নেই যে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় দুজন অধ্যাপকই বলতে পারেন। না, জয়প্রকাশ দা নিজেও যাদবপুর প্রাক্তন। মজুমদার বলো স্টুডেন্ট হিসেবে বলতে বলার কিছু নেই, বলো। তাহলে তো আরো বলতে পারেন। ওম প্রকাশ বাবুকে একটা কথা বলি, তোমাদেরও যে আলোচনা হচ্ছে বিষয় দুটো আলাদা। সংখ্যা তত্ত্ব এক জায়গায় আর চিকিৎসা ব্যবস্থা এক জায়গায়। আমরা আলোচনা করছি এই রাজ্যের ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থা। যদি 1000 লোক আক্রান্ত হয়, আজকের ঘটনা চিকিৎসা ব্যবস্থা না। যখন ব্রাজিলের কথা হলো তখন বলেছি, আমি এই রাজ্যের কথাই বলছি যে এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই ব্যাপারে বলুন, কেন মানুষ গিয়ে অ্যাডমিশন পাচ্ছে না, কেন অ্যাম্বুলেন্স পাচ্ছে না, কেন মানুষের দেহ পরিবর্তন হচ্ছে। আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায়? স্বাস্থ্যমন্ত্রীকে, আপনাদের স্বাস্থ্যমন্ত্রীকে বলুন, স্বাস্থ্য ব্যবস্থাটা কে দেখছে? কোভিড ব্যবস্থাটা কে দেখছে? আমি গুজরাটের গল্প বলবো, অসংখ্য ধন্যবাদ। আমি একটু সাধারণ মানুষের কথায় আসি। করোনা নিয়ে আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দ্রুত একটা মন্তব্য পড়ে নেব। দীপঙ্কর দাস তিনি লিখছেন, করোনা টেস্টের ফল এক রকম হলে মানুষ বিভ্রান্ত হবেন। অরিত্র ভট্টাচার্য লিখছেন, জাল স্যানিটাইজার তৈরি হচ্ছে, ভুয়ো রিপোর্ট দেয়া হচ্ছে, মানুষের জীবনের কি কোনো দাম নেই? শুভদীপ মুখোপাধ্যায় লিখছেন, ভ্যাকসিন যতদিন না আসছে ততদিন অন্ধের মতো সুরক্ষাবিধি পালন করা ছাড়া উপায় কি? অরিজিতা ভট্টাচার্য লিখছেন, অবৈজ্ঞানিক লকডাউনের জন্য রাজ্যে সংক্রমণ বেড়েছে। দীপ্তাংশু সর্দার লিখছেন, এখন তো জনসমক্ষে হাঁচি কাশি পেলেও ভয় এদিক ওদিক তাকাই। রঞ্জন সমাদ্দার লিখছেন, রাজ্যের সমস্ত অ্যাম্বুলেন্সকে এখন সরকারিভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, প্রত্যেকে যাতে পরিষেবা পায় সেটা দেখতে হবে। অয়ন কুণ্ডু লিখছেন, করোনা রোগীদের নিয়ে কোনো অব্যবস্থা হলেই সরকারের উচিত কড়া হাতে মোকাবিলা করা। নীলাঞ্জন দে লিখছেন, ঘন্টার পর ঘন্টা প্রিয়জনের দেহ চোখের সামনে পড়ে থাকতে দেখার থেকে যন্ত্রণাদায়ক আর কিছুই হয় না। আর এবার আসবো আমি একটা সমালোচনায়। অনেক রাজনীতিবিদ আমাদের সমালোচনা করে বলেন যে সংবাদ মাধ্যমে শুধুমাত্র নেগেটিভ খবর দেখানো হয়, ইতিবাচক খবর দেখানো হয় না। একটা বিষয় নিয়ে এবিপি আনন্দ কয়েক সপ্তাহের মধ্যে কি প্রতিবেদন রেখেছিল আপনাদের সামনে এই অনুষ্ঠানে, আপনাদের একটু মনে করিয়ে দিই। প্রথমে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে রমরমিয়ে বিক্রি হচ্ছে জাল স্যানিটাইজার, এবং আমরা না জেনে সেই স্যানিটাইজার বাড়ি নিয়ে যাচ্ছি, ফলস সেন্স অফ সিকিউরিটি হচ্ছে, এছাড়া মারাত্মক চর্মরোগও হতে পারে। তারপর এবার পজিটিভ পার্টে আসি। কয়েক দিনের মধ্যে 3 নম্বর এবং 8 নম্বর এজরা স্ট্রিটে দুটো জায়গায় হানা দিল কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আমরা ভূয়সী প্রশংসা করেছিলাম, 2000 লিটারের বেশি জাল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হলো এবং গ্রেফতারও করা হলো। কিন্তু আমাদের প্রতিবেদন এখানে থেমে থাকেনি। আপনাদের এর পরের প্রতিবেদনে আমরা দেখাতে চাইছি ওই যাকে আমরা আমাদের পরিভাষায় ফলো আপ বলি, যে আসল স্যানিটাইজার ঠিক কি, সেই আসল স্যানিটাইজার ঠিক কি উপায় তৈরি হয়, একেবারে যেখানে তৈরি হচ্ছে মানে আসল স্যানিটাইজারের আঁতুর ঘরে পৌঁছে গেছিলাম আমরা। কেন্দ্র সরকারি প্রতিষ্ঠান শতাব্দী প্রাচীন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানিকতলায় ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেখানে পৌঁছে গেছি আমরা। দেখুন, বারবার সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা নিউ নরমালে করোনা তাড়াতে এটাই দস্তুর, কিন্তু বাজার আবার ছেয়ে গিয়েছে জাল স্যানিটাইজারেও। গোটা পৃথিবী যখন মহামারীতে আক্রান্ত, প্রতিদিন যখন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে,
সেই অবস্থায় দাঁড়িয়েও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পিছুপা হচ্ছে না কিছু অসাধু ব্যবসায়ী। এই পরিস্থিতিতে কোনটা আসল আর কোনটা জাল স্যানিটাইজার তা বুঝবেন কি করে? কিভাবে তৈরি করা হয় আসল হ্যান্ড স্যানিটাইজার সেটাই দেখাতে আপনাদের নিয়ে যাব একেবারে আঁতুর ঘরে। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান শতাব্দী প্রাচীন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মানিকতলার ম্যানুফ্যাকচারিং ইউনিটে। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিনে যে জাল স্যানিটাইজার উদ্ধার হয়েছে তার বেশিরভাগটাই তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে এবং কোনো রকম সতর্কতা না মেনে। আর বেঙ্গল কেমিক্যালের মূল ম্যানুফ্যাকচারিং ইউনিটে প্রবেশ করতে হলে আপনাকে অন্তত 8 থেকে 10টি দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে হবে। কারখানার যে অংশে হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ এয়ারটাইট, জীবাণু মুক্ত পরিবেশ। বাইরের বাতাস পরিশোধন করে তারপর ভেতরে ঢোকানো হচ্ছে। বেঙ্গল কেমিক্যালে যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয় তার উপাদান হলো দুটি, আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং ডিস্টিল ওয়াটার। এই দুইয়ের মিশ্রণেই তৈরি করা হয় হ্যান্ড স্যানিটাইজার। কোনো বাড়তি রং, সুগন্ধি বা গ্লিসারিন তাতে মেশানো হয় না। এখানে বেঙ্গল কেমিক্যালের ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভেতরে এই যে ম্যানুফ্যাকচারিং ভেসেল, অর্থাৎ প্রায় 700 লিটারের এই চেম্বারের মধ্যে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। সম্পূর্ণভাবে একদম অত্যাধুনিক প্রযুক্তি মেনে সেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। এই ভেসেলগুলির আয়তন কোনোটায় 750 লিটার, আবার কোনোটা 1000 লিটারের। আমাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার যেমন ভাবে আমরা ব্যবহার করি ঠিক সেভাবেই এই বড় বড় ভেসেল বা চেম্বারগুলিতে আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং ডিস্টিল ওয়াটার মিশিয়ে তৈরি করা হয় হ্যান্ড স্যানিটাইজার। এরপর তৈরি হ্যান্ড স্যানিটাইজার পাইপলাইনের মাধ্যমে চলে যায় বটলিং ইউনিটে। বটলিং ইউনিটে দুটি ঘর রয়েছে, একটিতে বোতলগুলিকে পরিশোধন করা হচ্ছে, তারপর কনভেয়ার বেল্টের মাধ্যমে পরিশোধিত বোতলগুলিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অপর ঘরে, আর তাতে ভরা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এখানে এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বোতলজাত করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। একেবারে অত্যাধুনিক প্রযুক্তি মেনে এবং সব রকমের ব্যবস্থা মেনে কিন্তু এই কাজ করা হচ্ছে। হ্যান্ড স্যানিটাইজার বোতলবন্দি হওয়ার পর ক্যাপিং করা হয়। স্যানিটাইজারের মান যাচাইয়ে তাকে নিয়ে যাওয়া হয় একটি আলোক রশ্মির মাঝ দিয়েও। মান ঠিক না থাকলে সেখানেই সেই বোতল বাদ হয়ে যায়। তারপর বাকি বোতল এসে পৌঁছয় লেবেলিং ইউনিটে। আমাদের বেনসেনিতে লক্ষ্য করবেন যে আমরা নন স্টিকি হ্যান্ড স্যানিটাইজার বানিয়েছি এবং এতে কোনো অ্যাডেড ফ্র্যাগ্রেন্স দিইনি এবং অ্যাডেড কোনো কালার দিইনি। সেটা অনেক সময় হচ্ছে কি বাজারে অনেক কিছু পাওয়া যাচ্ছে যার মধ্যে এমন কালার দিয়ে মাস্কিং করে দেওয়া হচ্ছে, আর ফ্র্যাগ্রেন্সটা এত বেশি থাকছে আপনি ওর মধ্যে আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে না এমনি অ্যালকোহল আছে বা কিছু আছে কি আপনি বুঝতে পারবেন না। কনভেয়ার বেল্টের মাধ্যমে ফিলিং সেকশন থেকে লেভেলিং সেকশনে চলে আসছে হ্যান্ড স্যানিটাইজারের বোতলগুলি, আর তারপরই ঠিক এই জায়গাতে এইভাবেই লেভেলজাত হচ্ছে বেঙ্গল কেমিক্যালের বেনসানি প্লাস অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার। বেঙ্গল কেমিক্যাল যে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তার নাম বেনসানি প্লাস। এতে অ্যালকোহলের পরিমাণ থাকে 70%। 100 ml, 500 ml এবং 5 লিটারের জারে পাওয়া যায়। अब मेरा बंगाल केमिकल का जो सैनिटाइजर यूज करता है तो डेफिनेटली वी विल अश्योर दैट वॉट एवर द प्रोडक्शन इज रिक्वायर्ड दे विल गेट प्रोटेक्शन एंड हमारा जो प्रोडक्ट को जो कोई डुप्लीकेट करके ना करने का ऑल प्रिकॉशंस वी आर टेकिंग। प्राइस 100 ml का 55 रुपीज़ रखा है, 500 ml का 240 रखा है और 5 लीटर्स का 1965 रखा है। বিশেষজ্ঞরা বলছেন বাজার থেকে হ্যান্ড স্যানিটাইজার কেনার আগে ভালো করে যাচাই করে নিতে হবে। বাজার চলতি কম দামি লাল নীল বেগুনি সুগন্ধিযুক্ত জাল হ্যান্ড স্যানিটাইজারে ভালোর থেকে বিপদ অনেক বেশি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলো ইডি। কি কি বিষয়ে ইডি অফিসাররা জিজ্ঞেস করতে পারেন তাকে, আমরা সেই নিয়ে একটা প্রতিবেদন রাখবো। কিন্তু আবার বলছি, এই অনুষ্ঠানে সেই প্রশ্নগুলো করব বিস্ময়করভাবে সংবাদ মাধ্যমে যে প্রশ্নগুলো উঠে আসছে না। সত্যি সত্যি কি এই যে তদন্ত যে পথে চলছে তার পিছনে রাজনীতি নেই? ওই কেন্দ্র বনাম রাজ্যের রাজনীতি কিংবা শাসক বনাম বিরোধীর রাজনীতি নেই? তদন্তের নামে যেটা আমাদের সামনে রাখা হচ্ছে সেটা নাটক নয় তো? আর আসলে ওই পুতুল নাচের পুতুলদের ওপরে যে আঙুলগুলো, অদৃশ্য আঙুলগুলো নাচে, সেগুলো রাজনীতির আঙুল নয় তো? দেখুন আজকে ইডি ঠিক কি বিষয়ে প্রশ্নাবলী তৈরি করেছে, কি জিজ্ঞেস করা হলো রিয়া চক্রবর্তীকে।
বছরে আয় 14 লক্ষ টাকা আর ফ্ল্যাট কিনেছেন কোটি টাকার, তাও আবার মুম্বাইয়ের অভিজাত এলাকায়। সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আয়কর রিটার্ন থেকে এমনই তথ্য তাদের হাতে উঠে এসেছে বলে ইডি সূত্রে দাবি। শুক্রবার এসব নিয়েই রিয়াকে প্রায় 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও ইডি সূত্রে দাবি রিয়া তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেননি। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তের অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা লোপাটের অভিযোগ তুলে এফআইআর করেছেন সুশান্তের বাবা। ইডি সূত্রে দাবি রিয়া চক্রবর্তীর আয়কর রিটার্নের তথ্য ঘেঁটে দেখা গিয়েছে 2018-19 অর্থবর্ষে রিয়ার আয় 10 লক্ষ টাকা থেকে বেড়ে হয় 14 লক্ষ টাকা, কিন্তু 2018 সালে রিয়া মুম্বাইয়ের খাড় এলাকায় 322 স্কোয়ার ফিটের এক কামরার একটি ফ্ল্যাট বুক করেন, দাম 76 লক্ষ টাকা। तकरीबन फरवरी मार्च 2018 के दौरान ये बुकिंग हुई है। 1 BHK जो हमारा अपार्टमेंट है 322 स्क्वायर फीट का, उसकी बुकिंग हुई है। उनके माताजी और उनके नाम पर ये प्रॉपर्टी जो है रजिस्टर हुई है। कितना परसेंट पैसे वो दे चुकी हैं 76 लाख में से? 45%। মুম্বাইতে রিয়া আরও একটি ফ্ল্যাট কেনেন বলেও জানতে পেরেছে ইডি। ইডি সূত্রে দাবি শুক্রবার তদন্তকারী অফিসাররা রিয়ার কাছে জানতে চান অভিজাত এলাকায় প্রায় কোটি টাকা দামের দুটি ফ্ল্যাট কেনার টাকা তিনি কোথায় পেলেন। রিয়ার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি যখন সুশান্তের সঙ্গে তার কোনো পরিচয় হয়নি তখন খার এলাকার ফ্ল্যাটটি কেনেন রিয়া। জলেবি ছবি করে রিয়া যে টাকা পান তাই দিয়েই তিনি ফ্ল্যাটটি কেনেন। ইডির অফিসারদের একটি দল যখন রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে তখন আরেকটি দল পৌঁছে যায় নভি মুম্বাইয়ে। ইডি সূত্রে দাবি সুশান্ত ও রিয়া মিলে 3টি সংস্থা খুলেছিলেন, তার মধ্যে একটি সংস্থার ডিরেক্টর পদে নাম ছিল সুশান্ত, রিয়া ও রিয়ার ভাই সৌভিকের। সংস্থাটির ঠিকানা দেখানো হয় নভি মুম্বাইয়ে রিয়ার বাবার ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে এদিন যান ইডি তদন্তকারীরা, জানার চেষ্টা করেন ফ্ল্যাটের ঠিকানায় হঠাৎ সংস্থার অফিস খোলা হলো কেন। ইডি সূত্রে দাবি তদন্তে জানা গিয়েছে সুশান্ত ও রিয়া যে 3টি সংস্থা খুলেছিলেন তাতে সুশান্তের লগ্নির পরিমাণই ছিল বেশি, কিন্তু গুরুত্বপূর্ণ পদে ছিলেন রিয়া ও তাঁর ভাই। এমনকি সুশান্ত ভিভিট্রেজ রিয়েলটিক্স নামে একটি সংস্থা খুললে রিয়া তার নাম পাল্টে নিজের নাম অনুযায়ী রাখেন ভিভিট্রেজ রিয়েলটিক্স। ইডি সূত্রে দাবি তদন্তকারীরা জানতে চাইছেন এই সংস্থাগুলির কাজ কি ছিল, এই সংস্থার মাধ্যমে কোনোভাবে সুশান্তের টাকা সরানো হয়নি তো। এ বিষয়ে বিশদ তথ্য পেতে রিয়ার 5 বছরের আয়কর রিটার্নের তথ্য চাওয়া হয়েছে বলে ইডি সূত্রে দাবি। এদিন অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার ভাই ছাড়াও তার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও ডেকেছিল ইডি। উল্লেখযোগ্য বিষয় হলো শ্রুতি মোদী আগে সুশান্তের ম্যানেজার ছিলেন, অর্থাৎ তিনি রিয়া ও সুশান্ত দুজনেরই ঘনিষ্ঠ ছিলেন। সুশান্ত রিয়ার মধ্যে টাকার লেনদেন হলে তাঁর জানার কথা। এই প্রেক্ষাপটে তাঁকেও শুক্রবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিন বেলা 12টা নাগাদ রিয়া চক্রবর্তীর সঙ্গে তার ভাই সৌভিক ইডির দফতরে আসেন। মাঝে তিনি একবার বেরিয়ে যান, ঘণ্টাখানেক পর আবার তিনি ইডি দফতরে ফিরে আসেন। রাত 8:30 নাগাদ ইডির দফতর থেকে বেরোন রিয়া চক্রবর্তী। সুশান্তের টাকা কি রিয়ার অ্যাকাউন্টে গেছে? গিয়ে থাকলে কত? সুশান্তের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলছেন গত 1 বছরে সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোনো বড় অঙ্কের টাকার লেনদেন হয়নি। তাহলে সুশান্তের বাবার অভিযোগের ভিত্তি কি? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করলো ইডি। এবিপি আনন্দ। আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এবং আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। প্রথমে সলিলদার কাছে আসবো। সলিলদা, অঙ্কটা খুব পরিষ্কার, পেছনে রাজনীতি। পরপর আপনি আমার প্রশ্নগুলো দেখুন। 1, বিহারে ভোট, এবছরই ভোট। বিহারে ভোট যদি না থাকতো তাহলে নীতিশ কুমার এই তদন্তের ক্ষেত্রে স্বয়ং বিহারের মুখ্যমন্ত্রী এইভাবে ঝাঁপিয়ে পড়তেন কিনা। প্রশ্ন 2, উল্টো দিকে নীতিশ কুমার যদি এই মুহূর্তে কেন্দ্রের শরিক না হতেন তাহলে এইভাবে চাওয়া মাত্র বিহার পুলিশ সুপারিশ করা মাত্র কেন্দ্র সিবিআইয়ের তদন্তের নির্দেশ দিয়ে দিল। একেবারে সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সেটা বললেন। এত তাড়াতাড়ি 48 ঘন্টার মধ্যে এই অ্যাকশন হতো কিনা। 3, এবার উল্টো দিক দিয়ে দেখি যে মহারাষ্ট্র পুলিশের এই সক্রিয়তা পেছনে রাজনীতি না থাকলে কি কখনো হতো যে একজন তদন্তকারী আইপিএস অফিসার বিহার থেকে মুম্বাইতে ল্যান্ড করলেন, সঙ্গে সঙ্গে তাকে 14 দিনের জন্য কোয়ারেন্টিনে ঢুকিয়ে দেওয়া হলো। আজকে তাকে ছাড়া হয়েছে, তিনি বলছেন যে তাকে নয়, আসলে তদন্তকে কোয়ারেন্টিন করা হয়েছিল। যাই হোক, আমি বলছি এই উল্টো দিকে দ্বিতীয় প্রশ্ন, যে মুহূর্তে মুখ্যমন্ত্রী পুত্র আদিত্য ঠাকরের নাম এলো, আমরা সত্যি মিথ্যে অভিযোগের কতটা আদৌ বাস্তবতা আছে সেদিকে যাচ্ছি না, সেই মুহূর্তে কি মুম্বাই পুলিশ অতি সক্রিয়, আরো অতি সক্রিয় হয়ে উঠল না? এবং সব থেকে বড় প্রশ্ন যে আগাগোড়া এই তদন্তের ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে মুম্বাইতে অত্যন্ত প্রভাবশালী একটা লবির
বড় বড় মাথাদের যেন ক্লিন চিট দেওয়ার জন্য এই তদন্ত পক্ষপাত দুষ্ট হচ্ছে। আমি বলছি যে অভিযোগে যদি একটা মুদ্রা কল্পনা করি, যে পিঠটাই আপনি ধরুন না কেন, আসলে দেখা যাচ্ছে পুলিশ এবং রাজনীতিবিদ নেক্সাস, এবং তার কস্ট দিতে হচ্ছে শুধুমাত্র তদন্তকে তার মূল্য দিতে হচ্ছে। মানবেন সলিলদা? একদম ঠিক বলেছো তুমি প্রথমেই যেটা বলেছো, একটা অদৃশ্য অঙ্গুলি হেলন আছে। নাহলে দেখো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এটা কি একটা ইকোনমিক ইন্টেলিজেন্স এজেন্সি, যেটা ইকোনমিক ক্রাইমের এগেনস্টে ইকোনমিক লটাকে প্রতিষ্ঠা করে। এটা সম্পর্ক নেই। এটা কি ফেরা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, রেগুলেটরি অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এর সঙ্গে এটার কি সম্পর্ক? আর খালি সবচেয়ে আশ্চর্য না, দেখো নীতিশ কুমার বা বিহারের সঙ্গে কেন্দ্রের সখ্যতা তো সবারই জানা আছে। আমি এটা দেখিনি, আমার সত্যি কথা আমি অত মনে করতে পারছি না যে যেদিন গভর্নমেন্ট রেকমেন্ড করলো, স্টেট গভর্নমেন্ট রেকমেন্ড করলো সো দ্যাট দ্য ইনভেস্টিগেশন মে বি টেকেন আপ বাই সিবিআই, সেই দিনই ওটা অর্ডার হয়ে গেল, পাস হয়ে গেল, সেই দিনই সলিসিটর জেনারেল উনি সুপ্রিম কোর্টে বললেন। অন দি আদার হ্যান্ড তুমি যেটা বললে সেটাও ঠিক তাই। এরা যেন একদম, এটা কি, এটা একটা পলিটিক্যাল ভেঞ্জেন্সের জন্যই হোক। তুমি জানো যে বিজেপি গভর্নমেন্ট টপল ডাউন হলো, এনসিপি এলো, শিবসেনা এনসিপি কংগ্রেস অ্যালায়েন্স হলে গভর্নমেন্ট হলো, মহারাষ্ট্রে হলো। এটা এবার কেন্দ্র যে সুযোগটা পেলো, এটা পলিটিক্যাল একটা মাইলেজ নেওয়ার জন্য এটা করলো। অন দি আদার হ্যান্ড মহারাষ্ট্র গভর্নমেন্ট কি করলো, এরা যেন একটা স্থবির হয়ে গেল, একটা অকল্পনীয় অ্যাপাথি ইন দ্য ম্যাটার অফ ইনভেস্টিগেশন, মানে টু আনার দ্য ট্রুথ, মানে সত্যটা উদ্ঘাটন করার জন্য যেন এটা অ্যাপাথি। নাহলে একজন সিনিয়র, একজন আইপিএস অফিসার এলেন তদন্ত করতে, তাকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে তুমি এটা ভেবে দেখো, অন দি আদার হ্যান্ড যে আইনটাকেও মানবে না। ক্রিমিনাল প্রসিডিওর কোড 1973 যেটা পয়েন্ট অফ জুরিসডিকশন, সেখানে মামলা হলো, সঙ্গে সঙ্গে আবার বিহারেও একটা মামলা হলো, হতে পারে, কিন্তু প্যারালাল ইনভেস্টিগেশন কি করে চলে? তারপরে কি হলো, সবচেয়ে আরো যেটা স্পেশালাইজড এজেন্সি যখন সিবিআই টেক আপ করলো, 24 ঘন্টার মধ্যে রেফার করে দিল ইডিকে, এবং যার এগেনস্টে করার কথা, যাকে রিয়া চক্রবর্তীকে 9 ঘন্টা ধরে ম্যারাথন তাকে এনকোয়ারি হচ্ছে। কি এনকোয়ারি হচ্ছে? মানে আমি যেটা বলছি, মানি লন্ডারিং অ্যাক্ট যদি হয় তাহলে সেটা জানার হচ্ছে অরিজিনটা, উৎস অফ যদি এটা তোমার ডিসপ্রপোর্শনেট টু দ্য ইনকাম, প্রয়োজন হলে 9 ঘন্টা কেন 19 ঘন্টা জেরা হোক, সত্যটা সামনে আসুক, এবং প্রত্যেকটা এজেন্সি সম্পূর্ণ পক্ষপাতহীনভাবে জনসমক্ষে যাতে পক্ষপাত দুষ্ট এই মারাত্মক অভিযোগ না ওঠে, সেই দিক দিয়ে তদন্ত হোক। আমরা এইটুকু চাইতে পারি, কিন্তু বারবার এই চাওয়াটার মাথায় প্রশ্নচিহ্ন লাগাতে হচ্ছে। তার কারণ ঠিক যেটা বলছিলাম, যে প্রতি পদে রাজনীতি চলে আসছে, এমনকি মহারাষ্ট্র এবং দেশের রাজনৈতিক হেভিওয়েটদের নাম চলে আসছে। কিভাবে, সেটাই এবার দেখাবো আপনাদের, দেখুন। বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ময়দানে নেমে পড়েছেন রাজনীতিকরাও, কিন্তু এই মৃত্যুতে যে রহস্য তৈরি হয়েছে তার সঙ্গেও কি যোগ রয়েছে রাজনীতির? প্রশ্নটা উস্কে দিয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নারায়ণ রানের একগুচ্ছ চাঞ্চল্যকর অভিযোগ। সুশান্তের মৃত্যুর 6 দিন আগে 8ই জুন বহুতল থেকে পড়ে মৃত্যু হয় তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। সুশান্ত ও তাঁর প্রাক্তন ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে যখন বিভিন্ন মহলে জল্পনা চলছে, তখন বিজেপি নেতা নারায়ণ রানের অভিযোগ দিশাকে ধর্ষণের পর খুন করা হয়েছে, আর তা জানায় সুশান্তকেও খুন করা হয়েছে। मध्ये पाहिलं तर तिने आत्महत्या केलेली नाहीये, तिची पण हत्या आहे. तिला तिच्यावर बलात्कार करून तिला मारलेला आहे. तिच्या ওজাইনাল ভাগাওয়ার জখমাই। কিন্তু কিসের ভিত্তিতে এই অভিযোগ তুলছেন তিনি? এমন কোন তথ্য প্রমাণ কি তার হাতে আছে? সেই সম্পর্কে অবশ্য তিনি কিছুই জানাননি। তবে নারায়ণ রানের আরো দাবি, 13ই জুন অর্থাৎ সুশান্তের মৃত্যুর আগের রাতেও অভিনেতা ডিনো মরিয়ার বাড়িতে পার্টি ছিল। সেখান থেকে বেরিয়ে কয়েকজন সুশান্তের বাড়িতে যান। যদিও অভিনেতা কাম মডেল ডিনো পাল্টা টুইট করে বিজেপি নেতা রানের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, আমার বাড়িতে এমন কোনো পার্টি হয়নি, এমন অভিযোগের দয়া করে সব দিক খতিয়ে দেখুন।
যা হয়েছে তার সঙ্গে আমার কোনো যোগ নেই, আমার নাম এভাবে টেনে আনবেন না। নারায়ণ রানে অবশ্য এখানেই থামেননি। তার দাবি 8ই জুন দিশা সালিয়ানের বাড়ির পার্টি এবং 13ই জুনের পার্টিতে মহারাষ্ট্রের ঠাকরে সরকারের এক তরুণ মন্ত্রী উপস্থিত ছিলেন। मैं पहले से कहा मेरे इसमें कि उसका आत्महत्या नहीं है, मर्डर है। वो उधर जाने वाले मंत्री में से एक मंत्री 13 तारीख को सुशांत के घर में गया। কিন্তু এই তরুণ মন্ত্রীকে নারায়ণ রানে অভিযোগ তোলার পরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে তার নিশানা কি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। আদিত্য অবশ্য সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, এই নোংরা রাজনীতিতে আমি নেই, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বন্ধু থাকা কোনো অপরাধ নয়, এতদিন চুপ ছিলাম, কিন্তু সংশ্লিষ্ট ইস্যুকে ঘিরে যেভাবে আমাকে এবং ঠাকরে পরিবারের বিরুদ্ধে কদর্য মন্তব্য করা হচ্ছে তা দেখেই মুখ খুলতে বাধ্য হলাম। আসলে মহারাষ্ট্র সরকারের পারদর্শিতা ওদের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই সুশান্তের মৃত্যুটাকে একটা ইস্যু বানিয়ে নোংরা রাজনীতি করছে ওরা। সম্রাট বালাসাহেব ঠাকরের নাতি হয়ে আমি কোনোদিনই এরকম কোনো কাজ করব না যাতে ঠাকরে পরিবার এবং শিবসেনা পার্টির মানহানি হয়। সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে শুরু থেকে মাঠে নেমেছিলেন একের পর এক বিজেপি নেতা। প্রথমে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় সুশান্তের মৃত্যু সিবিআই তদন্ত দাবি করেন, তারপর আরেক বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী সিবিআই তদন্ত দাবি করেন। এরপর বিহার বিজেপির তরফে সিবিআই তদন্তের দাবি করা হয়। বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা সুশীল মোদীও সিবিআই তদন্তের দাবিতে সরব হন। এরপর বিহারে বিজেপি ও জেডিইউ সরকারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সিবিআই তদন্তে সুপারিশ করেন। সঙ্গে সঙ্গে সেই সুপারিশ মেনে নেয় মোদী সরকার। যেভাবে তদন্তটা হওয়া উচিত ছিল, এই যে এতদিন এফআইআর দাখিল হয়নি, আশপাশে যারা বন্ধু বান্ধব তাদের যে বয়ান, তার মধ্যে নানা রকম অসঙ্গতি, কোথাও না কোথাও দিশা সালিয়ানের মৃত্যু 8ই জুলাই, সেই একই ডেটে সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু, যাকে আমরা গার্লফ্রেন্ড বলছি, তার বাড়ি থেকে চলে যাওয়া, সুশান্ত সিংকে মৃত অবস্থায় পাওয়া যাওয়া, দুজনের ক্ষেত্রেই কোনো রকমের সুইসাইড নোট না পাওয়া, অনেক মিল আছে। মাঝখানে ইনভেস্টিগেশনটা দুটোতে বচটাপ মনে হয়েছে, সবার মনে হয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোট বাক্সে ফায়দা তুলতে বিজেপির এই কৌশল কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। আবার মুম্বাই পুলিশ বলিউডের কোনো প্রভাবশালী অংশকে বাঁচাতে কিংবা কোনো হেভিওয়েট রাজনীতিবিদকে আড়াল করতে তদন্তে গড়িমসি করছে কিনা উঠেছে সেই প্রশ্ন। এবিপি আনন্দ। আমি আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। জয়ন্ত, এই রকম দ্বৈরথ বিহার পুলিশ আর মহারাষ্ট্র পুলিশের মাঝে যা দেখলাম আমি ইদানিং কালে দেখেছি বলে মনে পড়ছে না। আমি বলছি ঘটনাটা ঘটেছে, আইন কি বলছে, সংবিধান কি বলছে, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো। প্লেস অফ অকারেন্স কোথায়? মুম্বাই। সুশান্তের বাবা পাটনা পুলিশে অভিযোগ করলেন, পাটনা পুলিশ এফআইআর নিতে পারে কিনা। মানে পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলো, তার কেন্দ্রে উত্তরপ্রদেশের কোনো মানুষ, এবার উত্তরপ্রদেশ পুলিশ পশ্চিমবঙ্গে এসে তদন্ত করতে পারে কিনা। আচ্ছা, প্রশ্নটাকে আরেকটু আগে নিয়ে যাই। বহু এপিসোড সিনাভোরা হত্যা মামলায় আমরা করেছি এবিপি আনন্দে। তো এই পিটার মুখার্জির স্ত্রী ইন্দ্রাণী অসমে। এবার ইন্দ্রাণী মুখার্জি যেহেতু অসমে, সেহেতু অসম পুলিশ মুম্বাইতে গিয়ে তদন্ত করতে পারে কিনা। আমি বলছি এই প্রশ্নগুলো সঙ্গত কারণে উঠছে। আর উল্টো দিকের প্রশ্নগুলো মারাত্মক, যে যখনই কোনো রাজনীতিবিদদের যোগাযোগ বা বড় বলিউডের নিয়ন্ত্রক শক্তি যারা, তাদের কথা আসছে, তখনই যেন একটা পক্ষ নিয়ে নিচ্ছে মহারাষ্ট্র পুলিশ। আবার বলছি যে পারসেপশন হচ্ছে যে তাদের ক্লিন চিট দেওয়ার জন্যই যেন তদন্ত এগোচ্ছে। জয়ন্ত, প্রথম কথা হলো, মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলা প্রসঙ্গেই বললেন যে সাধারণ মানুষের জানবার অধিকার আছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কিভাবে হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, দেখো সবাই বলছে দুটো নাকি একই অভিযোগ, একই মামলা। আমার তা মনে হয় না। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরপরই একটি আনন্যাচারাল ডেথ কেস চালু হয়েছিল এবং সেটাকে ওই দিনই 10 মিনিটের মধ্যে ডিসিপি মুম্বাই বলতে শুরু করেছিলেন যে মানসিক অবসাদে আত্মহত্যা, যার আমার মতো অনেকেই তীব্র প্রতিবাদ করেছিলেন যে 10 মিনিটের মধ্যে কি করে ইনভেস্টিগেশন শেষ হয়ে গেল। সুশান্ত সিং রাজপুতের বাবা তিনি পাটনাতে একটা অন্য অভিযোগ করলেন যে তার ছেলের অ্যাকাউন্ট থেকে 18 কোটি টাকা তছরূপ হয়েছে এবং সেই অভিযোগটা কিন্তু দায়ের হলো পাটনাতে। বলি যে একটা টেরিটোরিয়াল জুরিসডিকশন বলে একটা কথা আছে, অর্থাৎ ঘটনাটা ঘটেছে কোথায়? ঘটনাটা ঘটেছে বম্বেতে। বম্বে পুলিশ তারা সিএফএসএল এর লোক ডাকবেন, তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন এবং তাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে মৃত্যু সংক্রান্ত। কিন্তু পাটনা পুলিশ যে কেসটা হাতে নিল সেটা কিন্তু টাকা কিভাবে সাইফন হয়ে গেছে সেই সংক্রান্ত, যদিও সেখানেও মহারাষ্ট্র পুলিশের সাহায্য সহায়তার দরকার ছিল। হ্যাঁ, দুটো কেস প্যারালালি চলতে পারত, তবু যদি একই রকম অভিযোগ আসতো তাহলে কিন্তু
পাটনা পুলিশের উচিত ছিল কেসটাকে ট্রান্সফার করে দেওয়া বম্বেতে, বা বম্বে পুলিশের ওই কেসের সঙ্গে ট্যাগ হয়ে যাওয়া। কিন্তু আমরা দেখলাম যে ভারতবর্ষে অদ্ভুত ধরনের ঘটনা ঘটলো, দুটো পুলিশ এজেন্সি পাশাপাশি ইনভেস্টিগেট করছে, কেউ কাউকে সাহায্য সহায়তা করছে না। বরং এরকম অভিযোগ উঠতে শুরু করলো যে বম্বে পুলিশ নাকি কেস চেপে দেবার চেষ্টা করছে। অভিযোগ উঠেছে যে দুদিন নাকি ফ্ল্যাট খোলা অবস্থায় ছিল, সিএফএসএল এর লোকেরা দুদিন পরে আসেন, এই দুদিন ফ্ল্যাটে প্রচুর লোক ঢুকেছে। এছাড়া বম্বে পুলিশ নাকি প্রচুর এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করছে। এবং তারপরে সুশান্তের ডায়েরির কয়েকটা গুরুত্বপূর্ণ পাতা নাকি ছেঁড়া, অর্থাৎ সোজা কথা এভিডেন্স ট্যাম্পারিং। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট এসে গেছে, ওই ডিসিপি কে নাকি রিয়া চক্রবর্তী প্রাইম অ্যাকিউজড এই কেসের, তিনি রাত্রিবেলায় 4 বার ফোন করেছেন, রাত গভীরে, রাত 2টোর পরে। এটা হবার কথা নয়। যদি ইনভেস্টিগেশনের স্বার্থে রিয়া চক্রবর্তীকে ডাকতে হয়, তাহলে হয় তাকে সাক্ষীর নোটিশ দেওয়া যেতে পারে, অথবা অ্যাকিউজড হিসেবে তাকে ডেকে পাঠানো যেতে পারে, বা তাকে অ্যারেস্ট করা যেতে পারে। কিন্তু রাত গভীরে ওই ডিসিপির সঙ্গে রিয়া চক্রবর্তীর কথোপকথনের কারণ কি? অর্থাৎ দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র পুলিশ যেন কিছু সাপ্রেস করতে চাইছে এই ধরনের অভিযোগ, তারা পাটনা পুলিশকে গুরুত্বও দিচ্ছে না। যদিও এটা বলে রাখা দরকার, পাটনা পুলিশ চাইলে কিন্তু এটা ট্রান্সফার করতে পারত, কিন্তু পাটনা পুলিশও এটাই মনে করেছে আজকে আমরা কেসটা ট্রান্সফার করে দিলে বম্বে পুলিশ হয়তো কেসটা গাপ করে দেবার চেষ্টা করবে, প্যারালাল চলতে পারতো, দুজন দুজনকে সাহায্য সহায়তা করতে পারতো, অথবা যেটা হলো একটা সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিমের হাতে দেওয়া যেতে পারতো, যেটা হয়েছে। আমি এবার তোমাকে বলি যে সিবিআই এর হাতে কিন্তু এখন খোলা মাঠ, তারা কিন্তু খোলা মনে ইনভেস্টিগেশন করতে পারে। তারা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ইনভেস্টিগেশন না করে তারা সরাসরি একটা আনন্যাচারাল ডেথের পরে এটা একটা ফাউল প্লে আছে কিনা, এটা মার্ডার কিনা, এটাও কিন্তু তদন্ত করে দেখতে পারে। দেখো সুমন, ইনভেস্টিগেশনটা কি তুমি দেখেছো, পেঁয়াজের যে রকম ভাবে খোলা ছাড়ানো হয় একটার পর একটা, তারপরে মূল পেঁয়াজটা বেরোয়, ইনভেস্টিগেশনও সেই রকম, সব দিক খোলা রাখতে হয়। তো পেঁয়াজের খোলা ছাড়িয়ে পরতে পরতে রহস্য উদ্ঘাটন করে আসল সত্যি তখনই সামনে আসতে পারে যখন রাজনীতিকে দূরে রেখে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোনো তদন্ত হয়। আমি এই মুহূর্তে আরেকটা বড় খবর, যেটা বারবার আমরা ব্রেকিং নিউজে দেখাচ্ছিলাম, দুবাই এবং কোজিকোর থেকে বিমান, সেখানে বিমান পিছলে গেল। কোজিকোর বিমানবন্দরে পাইলটের মৃত্যু হয়েছে, 191 জন যাত্রী ছিলেন বিমানে। এই মুহূর্তে পরিস্থিতি জানাবে সমিত সেনগুপ্ত। সমিত, এই মুহূর্তে কি খবর আসছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিমানের যিনি পাইলট ছিলেন তার মৃত্যু হয়েছে, তেমন কিন্তু ডিজিসিএ সূত্রে জানা যাচ্ছে। ডিজিসিএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 191 জন যাত্রী নিয়ে 7:41 যখন এই বিমানটি অবতরণ করছিল কোজিকোড়ের বিমানবন্দরে, সেই সময় এই বিমানটি স্কিড করে যায় এবং সেখান থেকে যে মেন রানওয়ে ছিল 10 নম্বর রানওয়েতে নামছিল, 10 নম্বর রানওয়ে থেকে সেটি স্কিড করে যায় বাইরের দিকে। এবং সেই সময় এতটাই জার্ক হয় যে প্লেনটি দুটি টুকরো হয়ে ভেঙে যায়। এখনো পর্যন্ত ইভ্যাকুয়েশনের কাজ শুরু হয়ে গেছে, ইভ্যাকুয়েট করা হচ্ছে। যাত্রীদের মধ্যে অনেকে আহত রয়েছেন, তবে কো পাইলটের অবস্থা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। ফায়ার টেন্ডার এখানে পৌঁছেছে ঘটনাস্থলে। যখন ল্যান্ড করছিল তখন কিন্তু 2000 মিটার ছিল দৃশ্যমানতা, অর্থাৎ 2000 মিটারে কিন্তু খুব সেফলি ল্যান্ড করতে পারতো। কি কারণে হঠাৎ করে ল্যান্ড করার পরেও ওভারশুট করে চলে গেল এবং এত বড় দুর্ঘটনা ঘটলো, বিমানটি দুটি টুকরে ভেঙে গেছে। এখনো পর্যন্ত বিমানের চালকের মৃত্যু হয়েছে এমন কিন্তু ডিজিসিএ সূত্রে জানা যাচ্ছে। বাকি 191 জন যাত্রী এবং আরো 6 জন যে ক্যাবিন ক্রু ছিল তাদের পরিস্থিতি এখনো পর্যন্ত সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। সবাইকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। বিমানটির একটি অংশে আগুন লেগে গেছে, সেই কারণে ফায়ার টেন্ডারও সেখানে কাজ করছে। সুমনদা, সমিত, আমি আরো একবার জানতে চাইবো, কারণ যে ফুটেজ এবং যে স্টিল ছবিগুলো আমাদের সামনে এই মুহূর্তে আছে মারাত্মক, এবং যে ছবিটা দেখা যাচ্ছে বিমানের একেবারে একটা অংশ সামনের দিকটা কার্যত প্রায় দুটুকরো হয়ে গেছে, মারাত্মক ফুটেজ শ্রমিক এবং পাইলট। আমরা সবাই জানি যে ককপিটে কেবিন ক্রু থাকেন এবং একাধিক মানুষ থাকেন। তো এই যদি দুর্ঘটনার ছবি হয়, শুধু মানে পাইলটের মৃত্যু হয়েছে, যাত্রীরা, আর আমি সব থেকে বেশি উদ্বেগ নিয়ে প্রশ্ন করছি যে 191 জন যাত্রী ছিলেন বিমানে, তা নিঃসন্দেহে এই ছবি বলছে যে গুরুতর আঘাতপ্রাপ্ত যাত্রীও নিশ্চয়ই থাকবেন। আর কোনো খবর পাচ্ছ? মানে পাইলটের মৃত্যু হয়েছে, কিন্তু এ তো দেখছি যে ফুটেজে অন্তত ককপিটটা প্রায় ধ্বংস হয়ে গেছে।
একেবারেই দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে এবং যে ছবিগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে এসেছে, বিমানটি দুটি টুকরো হয়ে গেছে, দুটো টুকরো ভেঙে গেছে এবং এখনো পর্যন্ত যেটা সেখানকার কেরালা প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সময় দুর্ঘটনাটি ঘটেছে তখন প্রবল বর্ষণ চলছিল এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত যে ইভ্যাকুয়েশন, যে উদ্ধার কার্য যে চলছে, সেই উদ্ধার কার্য কিন্তু রীতিমতো বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ প্রবল বর্ষণ চলছে। এখনো শেষ পাওয়া খবর পর্যন্ত 174 জনকে সেখান থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। বাকিদের খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। 6 জন ক্যাবিন ক্রু ছিল, তাদের খবরও কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পাইলটের মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা গেছে। কো পাইলটের অবস্থা কি সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি। একটা বিমানটি দুটি টুকরো হয়ে ভেঙে গেছে, ক্যাবিনের অংশটা পুরোটাই ভেঙে গেছে। হঠাৎ করে যে পরিস্থিতির মধ্যে এই ঘটনা ঘটেছে, যেটা এখনো পর্যন্ত ডিজিসিএ সূত্রে আমরা জানতে পাচ্ছি, যে বিমানটি 7:41 নাগাদ যখন অবতরণ করে সেই সময় কিন্তু দৃশ্যমানতা 2000 মিটার ছিল। সুমনদা, 2000 মিটার কিন্তু যথেষ্ট ভিজিবিলিটি সুষ্ঠুভাবে একটা বিমান ল্যান্ড করার ক্ষেত্রে। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে প্রাথমিকভাবে, যে প্রবল বৃষ্টির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে, সেটা প্রাথমিকভাবে বলা হচ্ছে। কিন্তু কি ভাবে দুর্ঘটনা ঘটেছে, কি ধরনের কমিউনিকেশন হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে এবং ল্যান্ড করার পরে প্লেনের নোজভিলের কি পরিস্থিতি ছিল, সেই সমস্ত বিষয়গুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু এক্ষুনি যেটা প্রয়োজন, যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেখানে বিমানটি দুটুকরো হয়ে ভেঙে গেছে, বিমানের চালকের মৃত্যু হয়েছে, 191 জন যাত্রী আদৌ তারা কতটা সুরক্ষিত আছেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন খুব দ্রুত কাজ করতে শুরু করেছে সেখানকার প্রশাসন এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। সুমনদা, একদম সমিত, আমরা দর্শকদের বলবো যে কেরলে এই মারাত্মক বিমান দুর্ঘটনার খবরে আমরা থাকবো, লাইভ আপডেট প্রতি মুহূর্তে আপনাদের সামনে হাজির করব। তার আগে দ্রুত একবার দেখাবো যে অংশটা, যে প্রশ্নগুলো জয়ন্ত তুলছিল, যে এই সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট থেকে ডায়েরি উদ্ধার হলো এবং সেই ডায়েরির মূল পাতাগুলো ছেঁড়া। এখানে নানা প্রশ্ন, এভিডেন্স ট্যাম্পারিং এর কোনো অসাধু উদ্যোগ কি ছিল, ফরেনসিক বিভাগ যারা কাজ করেছেন তারা কি যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন, পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে অসভ্য অন্যায্য আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে রিয়া চক্রবর্তীকে, অপরাধ প্রমাণ করার আগে যারা খুন এবং ধর্ষণের হুমকি দিচ্ছেন তাদের আচরণও কিন্তু সভ্য সমাজে কেউ মেনে নিতে পারেন না। দেখুন, সুশান্ত সিং রাজপুতের অ্যাকাউন্ট থেকে টাকা লোপাটের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। অন্যদিকে এই মৃত্যুর কারণ নিয়ে যে রহস্য তৈরি হয়েছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। আর এই প্রেক্ষাপটেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দুদিন পর তাঁর ফ্ল্যাটে গিয়েছিল ফরেনসিক দল। কিন্তু এরকম হাই প্রোফাইল অস্বাভাবিক মৃত্যুর মামলা এত দেরি কেন? এই সময় কি সুশান্তের ফ্ল্যাট থেকে কোনো তথ্য প্রমাণ গায়েব করা হয়েছে? সন্দেহ আরো জোরালো করেছে একটি ডায়েরি। সূত্রের খবর, সুশান্তের মৃত্যুর দুদিন পর তার ফ্ল্যাটে গিয়ে একটি ডায়েরি উদ্ধার করে ফরেনসিক দল। ডায়েরিটি খোলা অবস্থায় পড়েছিল এবং ডায়েরির কয়েকটি পাতা ছেঁড়া ছিল। ডায়েরির সেই পাতাতে কি এমন কোনো তথ্য ছিল যা সামনে এলে অনেকে বিপদে পড়তেন? সেই পাতা ছিঁড়ে কি কাউকে আড়াল করা হয়েছে? এই নিয়ে তৈরি হয়েছে রহস্য। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কে থাকতে পারে? এই প্রেক্ষাপটে মুম্বাই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছে বিহার পুলিশ। তাদের আইনজীবী কেশব মোহন হলফনামায় উল্লেখ করেছেন, ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, সিসিটিভি ফুটেজ দিতে অস্বীকার করে মুম্বাই পুলিশ। বারবার অনুরোধ করা হলেও কোনো সদর্থক জবাব মেলেনি। সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত নিয়ে মহারাষ্ট্র ও বিহার পুলিশ কার্যত সম্মুখ সমরে জড়িয়ে পড়েছে। মুম্বাই পুলিশের তরফে দাবি করা হয় বিহার পুলিশের এই তদন্ত করার এখতিয়ারই নেই। পাল্টা সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা দিয়ে বিহার পুলিশ জানিয়েছে, সুশান্ত সিং রাজপুতের বাবা যে এফআইআর করেছিলেন তার ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়। সুশান্তের বাবা এফআইআর দায়ের করার পর পাটনা সিটি পুলিশের এসপি বিনয় তিওয়ারি তদন্তের জন্য মুম্বাই যান, কিন্তু তাঁর হাতে স্ট্যাম্প মেরে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেয় বৃহৎ মুম্বাই পুরসভা। এদিন ছাড়া পেয়ে মুম্বাই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। मैं ये नहीं कहूँगा कि मुझे क्वारंटाइन किया गया, ऐसा नहीं है कि मुझे क्वारंटाइन किया गया। हाँ, ये जरूर है कि इन्वेस्टिगेशन को क्वारंटाइन किया गया। तो बिहार पुलिस इन्वेस्टिगेशन कर रही थी, उसमें हम लोग को बाधा पहुंची। मेरी यादें मैटर नहीं करती, हम लोग इन्वेस्टिगेशन के लिए आए थे, पर इन्वेस्टिगेशन प्रभावित हुआ है। এর মধ্যে সামনে এসেছে রিয়ার 1 বছরের কল রেকর্ড। সূত্রের খবর, সেখানে দেখা গিয়েছে রিয়ার সঙ্গে সুশান্তের ফোনে কথা হয় 137 বার, আর রিয়ার সঙ্গে 808 বার ফোনে কথা হয় শ্রুতি মোদীর, যিনি রিয়ার বর্তমান ও সুশান্তের প্রাক্তন বিজনেস ম্যানেজার। পরিচালক মহেশ ভট্টের সঙ্গেও এই সময় রিয়ার 16 বার ফোনে কথা হয়। তবে সূত্রের দাবি, 20 থেকে 24 জানুয়ারির মধ্যে সুশান্তকে 25 বার ফোন করেন রিয়া চক্রবর্তী। সুশান্তের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, সেই সময় সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন। রিয়া ও তার পরিবারের সদস্যরা সে কথা সকলকে জানানোর কথা বলে সুশান্তকে চাপ দেন।
এই পরিস্থিতিতে একদিন সুশান্ত মুম্বাই থেকে গাড়িতে করে চণ্ডীগড়ে দিদির বাড়িতে যান। এই সময় তাকে মুম্বাই ফেরার জন্য চাপ দিয়ে 25 বার ফোন করেন রিয়া। যদিও রিয়ার ঘনিষ্ঠদের দাবি তার নামে মিথ্যে কথা রটিয়ে তার বদনাম করা হচ্ছে। তদন্তের আগেই তার গায়ে দোষীর তকমা লাগানোর চেষ্টা চলছে। এমনকি কিছু না জেনেই সোশ্যাল মিডিয়ায় তাকে কুরুচিকর আক্রমণ করা হচ্ছে। মুম্বাই সান্টাক্রুজ থানায় দুজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধে এফআইআরও করেছেন রিয়া। এই দুজনের বিরুদ্ধে কুরুচিকর মেসেজ পাঠানো সহ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তিনি। বিষয়টা সামনে আসার আগে যেভাবে আমরা খুব চট করে এক একজনকে দাগি আসামি ধরে নিয়ে ভার্চুয়ালি তার এগেনস্টে খাপ পঞ্চায়েত বসাচ্ছি, আমি কিন্তু সেটাকেও খুব একটা সমর্থন করি না। কারণ আমার মনে হয় তার মধ্যে দিয়েও আমরা কিন্তু আরো অনেক মানুষকে আমাদের ঘৃণার কেন্দ্রে পাঠিয়ে দিই সত্যটা না জেনে। এরই মধ্যে কল রেকর্ডস ঘেঁটে এই তথ্য উঠে এসেছে 8 থেকে 14 জুন অর্থাৎ মৃত্যুর আগের দিন পর্যন্ত রিয়ার সঙ্গে সুশান্তের কোনো কথা হয়নি। যদিও সুশান্ত যেহেতু একাধিক সিম ব্যবহার করতেন, তাই অন্য কোনোভাবে তাদের মধ্যে কথা কিংবা যোগাযোগ হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। বিহারের ছেলে সুশান্তের মৃত্যুর তদন্তভার শুরু থেকেই সিবিআই এর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। মোদী সরকার বিহার সরকারের সেই দাবিতেই সাড়া দিয়েছে। রিয়া চক্রবর্তী, তাঁর মা, বাবা, ভাই সহ 6 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই। গুজরাট ক্যাডারের আইপিএস অফিসারের নেতৃত্বে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে। এবিপি আনন্দ।